নমস্কার। আস্তে আস্তে জানি সবাই আজকে লাইভটা শুরু হয়ে গেছে। যথারীতি আমি গিকো জাদু চলে এসেছি আজকে রবিবার সন্ধ্যে 7টায় আপনাদের সঙ্গে দারুণ 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 আড্ডা মারতে। এই বিজ্ঞানী আসেনি না? এসছেন এসছেন। হ্যাঁ, উনি যা সময় জানেন, সময় জ্ঞান নিয়ে ওনার কোনো কথাই হবে না। উনি একদম ঠিক সময় চলে আসেন। এখন উনি ব্যাক স্টেজে আছেন। কোথায় আছেন? ব্যাক স্টেজ অনেক পিছনের দিকে আছেন। ওনাকে আনা হবে সামনে, কিন্তু সামনে কারা আছেন সেটা দেখার। আমার বন্ধুরা কতজন এসছে। এসছে কি? কেউ কি দেখছেন? দেখলে একটু হাই হ্যালো করুন, একটু গুড ইভিনিং বলুন আমাকে। আর বিজ্ঞানী এলে অবশ্যই গুড মর্নিং বলবেন, কারণ তিনি তো আমেরিকা থাকেন। ওনার ওখানে সকাল আর আমার এখানে সন্ধে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা জানেন অনুষ্ঠানের নাম গিগ্গো এবং বিজ্ঞানী। গিগ্গো এবং বিজ্ঞানী। আমি কি চাই অত কিছু জানি? যা জানে সব বিজ্ঞানী। হ্যাঁ, আমি বেশি কিছু জানি না, তবে হ্যাঁ অনেক কিছুই জানি, শিখেছি অভিজ্ঞতা থেকে। আপনাদের কাছে আমি একটা দারুণ মনোজ্ঞ আলোচনা এই যে আমরা শিলিনীর তরফ থেকে নিয়ে আসি প্রতি রবিবার সন্ধ্যে 7টায়। এইটা শুনলে অবশ্যই সমৃদ্ধ হবেন, কারণ এখানে যে বিষয়গুলি আলোচনা করা হয় তার গুরুত্ব অপরিসীম। এখন তো সিংহের তো জানেন তো, কি? সিং সিং মোবাইলে যে সিং হরিস। বাবা রে বাবা, কত দাম বেড়েছে! বাবা রে বাবা, মানুষের আর কি বলবো, 28 দিনে মাস হয় ভাবতো। হ্যাঁ, হ্যাঁ, এমনি 30 দিনে মাস হয়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে কোনো সিংহের দেখছি 28 দিনে মাস হয়। মাথাটা গরম হয়ে গেছে। একটু তার দিদিমাকে ফোন করতে গেছি, দেখি আহ, মানে ইয়েটা চলে গেছে, রিচার্জ করতে হবে। বলছে যাকে আমরা ফিরে আসি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠানের নাম হচ্ছে গিগ্গো এবং বিজ্ঞানী, যেখানে আমি আছি গিগ্গো দাদু, এবং আমার সঙ্গে আমেরিকা থেকে গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ। আর আজকের বিষয় হচ্ছে, ওরে বাবা রে, না না, ঠান্ডায় কাঁপছি না, ঠান্ডায় কাঁপছি না বিজ্ঞানী, ভয়ে কাঁপছি, ভয়ে কাঁপছি। এই রে। বলছে নতুন ভ্যারিয়েন্ট এসছে করোনা ভাইরাসের। ওরে বাবা রে, ওমিক্রন ওমিক্রন। হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে ওমিক্রন। হ্যাঁ, এটা তো জানতেই হবে, এতদিন ধরে করোনা আমাদের জ্বালিয়ে মেরেছে। আহ, প্রথম ফেজ দেখেছি, সেকেন্ড ফেজ দেখেছি, কত মানুষ তোমাদের ছেড়ে চলে গেছে। হায় হায় হায়। আবার বলছে আহ, আরো একটা ভ্যারিয়েন্ট এসছে যেটা নাকি ভয়ঙ্কর, এটা নাকি ইতিমধ্যে ইন্ডিয়াতে ঢুকেও গেছে। ওরে বাবা রে, তো এই ওমিক্রন নিয়ে। বিজ্ঞ দাদু, বিজ্ঞ দাদু, তুমি যেটা বলছো না, যে এই চারিদিকে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ তুলেছে, সেটা নিয়ে তুমি হ্যাঁ বলতে হ্যাঁ, চাইছো, রাইট? সেই জন্যই তো আমাদের এই একদম আয়োজন। একদম। তো ঘটনা হচ্ছে যে এই আমরা তো। অমিক্রন নিয়ে ডিটেলস ইনফরমেশন নিয়ে আসবো, যাতে করে মানুষের কাছে সঠিক ইনফরমেশন আসে, রাইট দাদু? তো ঘটনা হচ্ছে চারিদিকে একদম, চারিদিকে ইংরেজি যে সোশ্যাল টাইপের মিডিয়া কাজ। এই ত্রাহি ত্রাহি রব তুলেছে, তার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা দরকার। এটা ভয়ঙ্কর বলে বহু প্রচার করা হচ্ছে, সেটা আসলে কি, সেটা কতটা আমরা এখন জানি, সেইগুলো সাধারণ মানুষের জানা আমার মনে হয় খুব দরকার। যে এই যে আমরা একদম। আমাদের যে এই যে প্রয়াস নিউক্লিয়ার হেলথ, যে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে একটা হেলথ লিটারেসি প্রোগ্রাম কন্টিনিউ করে, তার একটাই উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। হ্যাঁ, সঠিক তথ্য পৌঁছে দেওয়াটা কিন্তু সব জায়গা থেকে হয় না। সেখানে আমাদের মানে বহু মানুষ, মানে ইভেন বহু বিজ্ঞ, মানে বহু বিজ্ঞ, এটা বিজ্ঞ দাদু না, বহু বিজ্ঞ আছেন সোশ্যাল মিডিয়াতে, খুব একটা ভয়ের বাতাবরণ তৈরি করেন। এগুলো অনেক সময় পেড মিডিয়াতেও হয়, অনেক কিছু ব্যাপার ব্যাকগ্রাউন্ডে চলে। তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা ফলো করেন তাদের জন্য আমরা
এই ধরনের প্রোগ্রামটা এই কারণেই নিয়ে আসি, যেগুলো কারেন্ট চলছে আমাদের বর্তমান, যেগুলো মানুষকে প্রভাব ফেলছে, সেইখানে অথেন্টিক সায়েন্টিফিক ইনফরমেশনটা নিয়ে আসা, এটা আমরা মনে করেছি যে এটা খুব দরকার। এবং যারা আমাদের দেখছেন তারা আপনারা প্লিজ শেয়ার করবেন, যারা আরো অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। আজকের আলোচনা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে পুরো বিজ্ঞানসম্মতভাবে একটা ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা করব, এই কোভিড-19 ভ্যারিয়েন্ট, যেটা অমিক্রন নামকরণ করা হয়েছে। তো সেই নিয়ে আজকে আলোচনা করব। বলো বিদ্যা দাদু, আমাদের দারুণ অনেক জয়েন দারুণ, করেছে। হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলছেন প্রমিত চন্দ্র এসছেন। আপনাকে তো আমি চিনি, আপনাকে আমি আগেও কথা বলেছি আপনাদের সঙ্গে। সৌম্য চক্রবর্তী, গিগ্গ দাদু কেমন আছো? দারুণ আছি দারুণ আছি, কিন্তু একটু ভয়ে আছি। অমিক্রণ নিশ্চয়ই ভয়টা কাটিয়ে দেবে আজকে বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ, আমার সেই ভয়টা কাটিয়ে দেবে। অমিক্রমের অর্থটা কি গো? প্রথম কোশ্চেন আজকে আমি না সৌম্য চক্রবর্তী করে ফেলেছে বিজ্ঞানীকে, সেটা হচ্ছে অমিক্রনের অর্থ কি? খাইছে বাহ বাহ, অমিক্রন। তাহলে আমরা শুরু করি। সৌম্য, তোমার কথা ধরেই হ্যাঁ আমরা হ্যাঁ শুরু করি প্রোগ্রামটা। তো ঘটনা হচ্ছে, আপনারা আরো প্রশ্ন করবেন, অনেকে যারা আছেন যারা এই নিয়ে জানতে চান, যারা খুব ভয় পেয়েছেন, আপনাদের প্রশ্ন নিয়ে আসুন। আমরা সব ধরনের প্রশ্নই আমার সীমিত লজিক্যাল সেন্স এবং নলেজ দিয়ে আমি নিয়ে আসার চেষ্টা করব। যেটা আমি জানবো না, আমি আপনাদের কাছে বলবো যে এই তথ্যটা আমার কাছে নেই, কারণ সেটাই হওয়া উচিত। তবেই একটা সায়েন্টিফিক কন্টেন্ট খুব ভালোভাবে প্রেজেন্ট করা যায়। তাহলে আমরা প্রথমে আজকে বলি অমিক্রনের অর্থটা কি, মানে অমিক্রন কি বেসিক্যালি। তাহলে বেসিক্যালি হচ্ছে অমিক্রন, এই যে অমিক্রন অমিক্রন অমিক্রন, এটা কি, রাইট? ইটস এ গুড কোশ্চেন। তো আমাদের এই যে সার্স-কভ-2 তো ডিফারেন্ট ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। সময়ের রেসপেক্টে আমরা আলফা দেখেছি, আমরা বিটা দেখেছি, আমরা ডেল্টা দেখেছি। এখন সারা বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্ট হচ্ছে প্রিডমিনেন্টলি আছে। ম্যাক্সিমাম দেশে যে ভ্যারিয়েন্টটা এখন বর্তমানে রয়েছে, যে ভ্যারিয়েন্টটা ইনফেকশন স্টিল ছড়াচ্ছে, কোথাও কম কোথাও বেশি, সেটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। তো এই যে ভ্যারিয়েন্ট, তাহলে আজকে বলছি আমরা অমিক্রন। এই নামগুলো কেন করণ হয়েছে? এই নামকরণটা এটা WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নামকরণটা করেছে। তো এর একটা স্পেসিফিক একটা কোড আছে, মানে জেনেটিক সিকোয়েন্স ওয়াইজ, একটা ফাইলোজেনিক ট্রি ওয়াইজ এদের একটা ডিফারেন্ট নাম আছে। এই যে সার্স-কভ-2, এর যে এই যে ভাইরাস, এর ভাইরাসের বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টের বিভিন্ন ধরনের নামকরণ আছে, সেগুলো ফাইলোজেনিক নামকরণ। সেটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়, অনেক সময় ঘুরিয়ে যায়, সেই জন্য ওরা স্পেসিফিক একটা করে নামকরণ করে দেয়। অমিক্রন হচ্ছে এরকমই একটা নাম, যেটার ভ্যারিয়েন্ট হচ্ছে B11529, রাইট? তো তেমনই যেমন আমাদের বিটার ক্ষেত্রে, ডেল্টার ক্ষেত্রে যেটা ছিল B16172, লাইক দিস, লাইক এগুলো বিভিন্ন রকমের নামকরণ থাকে। তো এই অমিক্রন তার মানে কি হলো, একটা ভ্যারিয়েন্ট কি করে জন্ম নেয় না, এই যে সার্স-কভ-2 এই যে একটা তার যে একটা স্ট্রাকচার, রাইট? এটা তো একটা ভাইরাস, রাইট? তার নিউক্লিও ক্যাপসিড আছে, একটা ভাইরাসের গঠন আছে, সেখানে আরএনএ, তার জেনেটিক মেটেরিয়াল, রাইট? আমরা সেটা জানি, সেটা আছে। তারপর ঘিরে সেখানে এনভেলপ আছে, সেখানে এনভেলপ প্রোটিন দিয়ে এনভেলপ থাকে। তারপর মেমব্রেন আছে। তারপর তার উপরে কি আছে? স্পাইক আছে, ঠিক আছে? সেগুলো স্পাইক প্রোটিন আছে। তো একটা ক্রাউন লাইক একটা স্ট্রাকচার, যেটা আমরা সবসময় দেখি। এই যে স্পাইক প্রোটিনের উপরে যে স্ট্রাকচার, স্পাইক প্রোটিনটা কেন ইম্পর্টেন্ট, কেন এই স্পাইক প্রোটিনের ভ্যারিয়েন্টগুলো আমাদের কাছে আসছে? যত ভ্যারিয়েন্টে জন্ম হয়েছে, সব ভ্যারিয়েন্টগুলোই কিন্তু আমাদের এই স্পাইক প্রোটিনের বিভিন্ন যে পরিবর্তন, রাইট? স্পাইক প্রোটিনের কি চেঞ্জ না, তার কোডনের পরিবর্তন, তার সিগন্যালের পরিবর্তন, রাইট? তার তার জেনেটিক যে অ্যামাইনো অ্যাসিড গুলোর পরিবর্তন, রাইট? সেগুলোকে বলা হয় মিউটেশন। কখনো কখনো এই একটা কোডন চেঞ্জ হয়ে যায়, সিঙ্গেল পয়েন্ট মিউটেশন হয়, অপরে ক্লাস্টার মিউটেশন হয়, ফ্রেম শিফট হয়ে যায় অনেকটা, এইভাবে মিউটেশন গুলো হয়। মানে যখন তারা বংশবিস্তার করে, তাদের মেশিনারিজ যখন ভুল তথ্য তার মধ্যে নিয়ে চলে আসে, মানে মিসম্যাচ হয়ে যায়, বা ধরুন কপি করতে পারছে না, অন্য মানে জেনেটিক কোডন কপি হয়ে গেল, সো তখন সেইগুলো তখন আমাদের কাছে একটা ভ্যারিয়েন্টের জন্ম নেয়। এই ভ্যারিয়েন্টগুলো সবসময় যে খুব উপকারী বা অপকারী এরকম নয়,
এগুলো এগুলো ডিপেন্ড করে। আবার অনেক ভ্যারিয়েন্ট ভ্যালুলেস, যার কোনো মানে কোনো ব্যাপারই নয় আর কি, মানে হতেই পারে। এটা একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমাদের রিভলিউশনের ক্ষেত্রে লাগে। এবার ভাইরাস হচ্ছে সবসময় হচ্ছে প্রোন টু মোর মিউটেশনস, সবসময় এদের পরিবর্তন হয়, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রায় 30টার ওপর এই স্পাইক প্রোটিনের একটা পরিবর্তন মানে চেঞ্জ হয়েছে, একটা ভ্যারিয়েন্ট হয়েছে, মানে একটা কোডনের চেঞ্জ হয়েছে। তাহলে সেই ভ্যারিয়েন্টের কোডনের জন্য আজকে যে এই যে চারিদিকে ট্রাভেল ব্যান হচ্ছে, চারিদিকে রেস্ট্রিকশন হচ্ছে, কেন না? এখনো আমরা এই অমিক্রন ব্যাপারটা, ভ্যারিয়েন্টের ব্যাপকতা কতটা, সেটা কিন্তু এখনো ক্লিয়ার না। অনেক ছোট ছোট ইনফরমেশন আছে, সেগুলো আমি পরে নিয়ে আসবো। কিন্তু ঘটনা হচ্ছে যে এই স্পাইক প্রোটিনের পরিবর্তনগুলো, এই যে ভ্যারিয়েন্টগুলো কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমাদের শরীরে যে ইনফেকশন ঘটায়, আমাদের এই স্পাইক প্রোটিনই আমাদের শরীরের রিসেপ্টর, যেমন লাং সেলে SCE2 যে রিসেপ্টর আছে ওর সাথে বাইন্ড করে। এই স্পাইক প্রোটিনের যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কি হয়, অনেক সময় বাইন্ড করতে ইজি বাইন্ড করবে, অথবা অনেক সময় ধরুন আমাদের অনেক মেকানিজম আছে আমাদের সিস্টেমে, আমরা ভ্যাকসিনেশন নিয়েছি, অনেকটা ইমিউনো, অনেক সময় আমরা ইনফেক্টেড হয়েছি, অনেকটা ইমিউনো আমাদের শরীরে ন্যাচারাল একটা ডিফেন্স সিস্টেম আছে, যে কোনো প্যাথোজেনের ক্ষেত্রে সেটা ন্যাচারাল আছে। তাহলে তখন কি হয়, যে স্পাইক প্রোটিন গুলো যে সেই ন্যাচারাল ডিফেন্সকে ভেঙে দিচ্ছে কুইকলি, বা ইনফেকশন করছে ভেরি কুইকলি, বা এই যে গুণগুলো বলছে, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু সবটাই ডিপেন্ড করে এই স্পাইক প্রোটিনের ওপর। তাই স্পাইক প্রোটিনের পরিবর্তন হলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো পরিবর্তিত হতে পারে। এবার সেই পরিবর্তনটাই কিন্তু আজকে আমাদের কাছে একটা ত্রাহি ত্রাহি রব নিয়ে আসছে, বিভিন্ন মিডিয়া চ্যানেল বিভিন্ন ভাবে বলছে। তো সেই রেসপেক্টে আমি আজকে আরো সঠিক তথ্য নিয়ে আসবো। তাই অমিক্রন ব্যাপারটা টোটালি আমি যেটা বলতে চাই, যে সেটা হচ্ছে যে এটা একটা SARS-CoV-2 একটা ভ্যারিয়েন্ট, যেটা যার পরিবর্তনটা, যার মিউটেশন ঘটেছে, স্পাইক প্রোটিনে অনেকগুলো মিউটেশন ঘটেছে, মোর দ্যান 30, যেটা সাধারণত দেখা যায় না। সাধারণত 1টা 2টো 3টে 4টে 10টা মিউটেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন স্যার প্রায় 3 গুণ মিউটেশন ঘটে গেছে, প্রায় 32 মিউটেশন ঘটে গেছে, যেটা স্পাইক প্রোটিনে 50টার উপর মিউটেশন ঘটেছে, কিন্তু স্পাইক প্রোটিনেই 32 আপাতত রিপোর্ট, রাইট? তো 32 মিউটেশন ঘটেছে। তো এই পরিবর্তনটাকে নিয়ে আমাদের সিস্টেম কিভাবে অ্যাক্ট করবে, আমাদের ভ্যাকসিন কি কাজ করবে কিনা, সেগুলো আমরা পরবর্তীকালে আসি, যেগুলো নিয়ে আজকে আতঙ্কর বিষয় ছড়িয়েছে, যেটা সেইগুলো একটু সাইন্টিফিক্যালি আমরা ইভ্যালুয়েট করব। আশা করছি অমিক্রন ভ্যারিয়েন্ট কি এই সম্বন্ধে নতুন, এই যে এটা COVID-19 একটা ভ্যারিয়েন্ট, এরকম নয় যে একটা নতুন কোনো ভাইরাস, রাইট? তো এই ভ্যারিয়েন্টটা কি সেই সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আমি একটা কথা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই। দেখো, বিজ্ঞানের ভাষা এইসব স্কাইপ প্রোটিন এইসবের বিষয়ে তো আমার ধারণা কম। আমি শুধু বুঝতে পারি যে মানুষ, হ্যাঁ স্কাইপ স্কাইপ প্রোটিন, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের কাছেও বুঝতে পারবেন হয়তো বিজ্ঞানের সঙ্গে জড়িত যারা। আচ্ছা অমিত চন্দ্র, আরেকটা কিছু, নিউ ভ্যারিয়েন্ট এখনো লেতাল লেতাল কিনা সেই ব্যাপারে তো কিছু এখনো জানা যায়নি। সেই ব্যাপারেই তো আসছে প্রমিত, সেই ব্যাপারেই তো আসছি। আমার এবারে তোমার প্রশ্নটা তো হয়ে গেল, এবারে আমি একটা প্রশ্ন করি। আমার প্রশ্নটাও একটুখানি যদি বিজ্ঞানী উত্তর দেন, সেটা হচ্ছে ওমিক্রনের যে এই যে ভ্যারিয়েন্ট, এর সঙ্গে কি ডেল্টা ভ্যারিয়েন্টের যে সব উপসর্গ আছে তার সঙ্গে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, তুমি খুব ভালো একটা প্রশ্ন করলে, যে এখন বর্তমানে যেটা এভিডেন্ট সেইটা ডেল্টা ভ্যারিয়েন্টের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, এবং আমি এই প্রশ্নে তার সঙ্গে তুমি বলছো অনেকগুলো, কারণ 32 বার মিউটেশন হয়ে গেছে, ওরে বাবারি কত ক্ষমতা বেড়ে গেছে হয়তো। তাহলে উপসর্গগুলো কি অনেকটা ক্ষতিকর বা চেঞ্জ, যেটা আচ্ছা সৌম্য চক্রবর্তী কি করছে, ওকে কে ওমিক্রন কি আগের গুলো থেকেও ভয়ের কিছু? কারণ সত্যি এর মাথা কাজ করছে না, সত্যি আর মাথা কাজ করছে না। আরে না, মাথাটাকে কাজ করতে হবে। আমাদের প্রোগ্রামগুলো দেখো, মানে সৌম্য একটা কথা বলছি, আমাদের প্রোগ্রামগুলো দেখো, আমরা খুব কারেন্ট যে টপিকের মানে নিয়ে আসি, সেগুলো সত্যি খুব মানুষের কাজে লাগবে এই বিশ্বাস রেখেই তৈরি করি। তো আজকে যে বিজ্ঞদাদু যে কোশ্চেনটা করছে, তোমার মাথা যাতে কাজ করে
পারে সেই ব্যবস্থাও করছি আমরা, কারণ তোমার মাথাটাকে ঠিক রাখতে হবে। বিভিন্ন দিকে যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, ভুল ভ্রান্তি যে মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে, ইনফোডেনিক যাকে বলে, এই তো ভুল একদম দাদু সঠিক সঠিক টার্ম ইউজ করেছে। তোমার থেকে তো শিখছি, ভালো জিনিসগুলো তো নিতেই হবে, আমরা ভালো জিনিসগুলো নেব, ঠিক জিনিসগুলো নেব, খারাপ জিনিসগুলোকে ফেলে দেবো, এবং অবশ্যই অথেন্টিক কারোর কাছ থেকে শুনবো। যে যা বলছে সব শুনে নিলে মাথা কাজ করবে না, তাহলে মাথা কাজ করবে না। সবসময় ঠিক মানুষের কাছ থেকে তথ্য নিতে হবে, তাহলে তাহলে তোমার মাথাও কাজ করবে, তুমি ঠিক সিদ্ধান্তও নিতে পারবে। এটাই আমার বলার। হ্যাঁ, একদম একদম। বলো তাহলে বলো। আমি বিগত যে প্রশ্নটা করেছেন সৌম্যর প্রশ্নের রেস ধরে, যে বর্তমান সিনারিও অনুযায়ী যে ওমিক্রন ভ্যারিয়েন্টটা, ওমিক্রন ভ্যারিয়েন্টটা প্রায় 40টার উপর দেশে পৃথিবীতে এখন পাওয়া গেছে। মানে এটাকে ধরা গেছে। এখন ধরা মানে আমরা যেটা পেয়েছি, আমরা তো স্ক্রিনিং করে পেয়েছি। আর অমিক্রন ভ্যারিয়েন্ট ধরবো বললে তুই ধরা যায় না, কি করে? তার জন্য জিনোম সিকোয়েন্স করতে হয়। কারণ এই যে পরিবর্তনগুলো হয়েছে, এতগুলো পরিবর্তন যে হয়েছে, সেই পরিবর্তনগুলোকে ধরতে গেলে আমাদের জিনোম সিকোয়েন্স করে ডিফারেন্সটা আনতে হবে, ম্যাচ করাতে হবে, রাইট? যখন সিকোয়েন্সিং হবে তখন ম্যাচ করিয়ে বোঝা যাবে এটা ওমিক্রন, রাইট? তার একটা পার্টিকুলার একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন ধরে তার একটা জিনোমিং একটা স্ট্রাকচার আছে, সেইটা ধরেই সিকোয়েন্সিং একটা স্ট্রাকচার আছে, সেটা ধরেই তো WHO নামকরণ করেছে, রাইট? তাহলে সেইটা আমাদের টেস্ট করে দেখতে হবে। তাহলে আমরা সচরাচর যে টেস্টটা করছি, কোভিড-19 যে টেস্ট করছি, সেগুলো আস্তে 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 একটু করে মডিফিকেশন হতে শুরু করবে, রাইট? যাতে করে এইটা যে স্পেশালি জিনোম সিকোয়েন্সের ক্ষেত্রে। তাহলে আমাদের বর্তমানে এখন এতগুলো দেশে পাওয়া গেছে, কিন্তু খুব কম সংখ্যক রাইট নাও আমাদের কাছে যা রিপোর্ট, তোমাকে তো রিপোর্টটা দেখতে হবে। যে আমি আজকে 99%, সব দেশই দেখবেন 99%-এর ওপর রাইট নাও অল আর বেসিক্যালি ডেল্টা ভ্যারিয়েন্ট। কারণ এগুলো স্টাডি করা হয়েছে, জিনোম সিকোয়েন্স করে দেখা হয়েছে, কমিউনিটি স্তরে স্টাডি হয়ে গেছে, একটা টাইম পেয়েছে ডেল্টা, রাইট? তাহলে সেটা আমরা অলরেডি দেখেছি। তাহলে সেই এখন আমরা দেখতে শুরু করেছি অমিক্রন নিয়ে, যে ইনফেকশন, নতুন ইনফেকশন যেখানে লোকালাইজে ধরা পড়েছে তার আশেপাশে থেকে হয়, বা যারা এই যে ট্রাভেল যারা আসছে তাদের কাছ থেকে যে স্যাম্পল কানেকশন করা হচ্ছে, বা যে নতুন করে অসুস্থ হয়ে পড়ছে তাদের কাছ থেকে যে স্যাম্পল কালেকশন করে সিকোয়েন্সিং করা হচ্ছে। তো এইগুলো বর্তমানে দেখা হচ্ছে যে এগুলো কতটা ইনফেকশাস, রাইট? যে এর কি কি সিমটম আসছে, আগের সিমটমের থেকে, আগের যে আমাদের ভ্যারিয়েন্ট গুলো রয়েছে তাদের সিমটম থেকে আলাদা কিনা, রাইট? তো ঘটনা হচ্ছে এখনো কিন্তু কোনো অমিক্রন ইনফেক্টেড হয়ে মৃত্যুর খবর এখনো পর্যন্ত নেই। যদিও সংখ্যাটা, যতগুলো সংখ্যা পাওয়া গেছে বিভিন্ন দেশে, সেই সংখ্যাটা টোটাল অন্যান্য ভ্যারিয়েন্ট যে প্যান্ডামিকটা আছে তার সংখ্যার তুলনায় অতি নগণ্য, অতি নগণ্য, স্টিল না। তা বলে কি এই নগণ্যটা একদিন নগণ্য থাকবে? নিশ্চয়ই আস্তে আস্তে বাড়বে। তার জন্য আমাদের প্রিভেনশন নিতে হবে, সেটা আমি পরে আসছি। তাহলে এবার ঘটনা হচ্ছে, তাহলে এই যে আমরা যে পেশেন্টদেরকে আমরা ওমিক্রন বলছি, খুবই নগণ্য সংখ্যায় বিভিন্ন দেশে যেগুলো পাওয়া গেছে, আমাদের দেশে 5 জন হয়তো বা 6 জন পাওয়া গেছে ইন্ডিয়াতে রাইট নাও। এই নাম্বারটা আজকে 5 জন বলছি, কালকে হয়তো যদি আপনি শোনেন তখন বলবে 10 জন হতেই পারে, কারণ একদিনে পরিবর্তন হচ্ছে, আরো টেস্ট হচ্ছে, রাইট? তো এই যে সংখ্যাটা, তো এই সংখ্যাগুলো থেকে আপাতত যেটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা কি করে আসছে না, যে হসপিটালে ভর্তি হয়েছে, যে ডক্টর দেখছেন, তার যে ফিডব্যাক, সেইগুলো যখন আসছে আমাদের সামনে, সেইগুলো যখন রিপোর্টেড হচ্ছে, সেইগুলোই তো অরিজিনাল ইনফরমেশন, যে সিমটমটা অ্যাসিমটোমেটিক কিনা বা কোনো সিমটম কি আছে। তাহলে এখন অবধি যেটা বোঝা যাচ্ছে, যেটা সবাই বলছে যে সিমটম অনেক চেঞ্জ হয়ে যেতে পারে এটসেট্রা এটসেট্রা, সেরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমাদের যে সিমটমগুলো রয়েছে যেগুলো আগেও আছে, রাইট? আমাদের রানিং নোজ হতে পারে, আমাদের প্রথমত কথা হচ্ছে অ্যাসিমটোমেটিক হতেই পারে, সেটা কিন্তু হতেই পারে। তাহলে আমাদের সেম সিমটম অ্যাসিমটোমেটিক হতে পারে। এর সঙ্গে আমাদের যে কোভিড-19 অন্যান্য ভ্যারিয়েন্টের যে সিমটমগুলো, জেনারেল সিমটমগুলো, রানিং নোজ, সোর থ্রোট, ডায়রিয়া, তারপর অনেক সময় সিভিয়ার হয়ে গেলে চেস্ট পেন, রেসপিরেটরি ইস্যুস, এইগুলো যেগুলো আছে,
রাইট? তো সেইগুলো সেইগুলো কিন্তু এর ক্ষেত্রে যে এভিডেন্ট হিসেবে আসছে না এরকম নয়। এখন যাদেরকে পাওয়া গেছে সবগুলি হচ্ছে মাইল্ড সিমটম, স্টিল টুডে এগুলো কিন্তু মাইল্ড সিমটম। তাই এখনই যদি বলি যে এই সিমটমগুলো এই সিমটম নয়, ডিস্টিংগুইশ যদি বলে দিই, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। এটা মেন হচ্ছে কোভিড-19 এক ভাইরাস, তার একটা ভ্যারিয়েন্ট। তাহলে এরা অনেক সিমটমকে ক্যারি করতে, সিমিলার সিমটমকে ক্যারি করতে আসবে। যখন অনেক সাবজেক্ট মানে অনেক মানুষকে ইনফেক্ট করবে, তখন এই সিমটম গুলো আরো আমাদের সামনে আসবে যে এই সিমটমটাও কমন, এই সিমটমটাও কমন, এই সিমটমটাও কমন। বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবারকার ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক হচ্ছে অথবা মাইল্ড সিমটম আসছে, মাইল্ড ফিভার, একটু রানিং নোজ, গায়ে হাত পায়ে ব্যথা, মানে এই এই জাতীয় সিমটম গুলো এখন বেশি রাইট নাও। কিন্তু এই যে আদার যে কোভিড-19 এর সিমটম গুলো রয়েছে, সেই সিমটম গুলো যে আসবে না সেটা এখনই বলা যায় না। তাই আমি সেটুকুনি বলতে চাইছি যে ওভারঅল ইটস এ কোভিড-19 প্যান্ডামিক। তার বিভিন্ন ভ্যারিয়েন্ট আমাদের কাছে আসছে, অরিজিনেট হচ্ছে, মিউটেশন হচ্ছে, আসছে। তাহলে আমরা টোটাল সিমটমটাকেই চিনবো। আমরা কিন্তু সিমটম দেখে এটা অমিক্রন বা এটা ডেল্টা এটা কিন্তু বুঝতে পারবো না। আমরা যেটা বুঝতে পারবো যদি আমরা সিকোয়েন্সিং করি, সেই সিকোয়েন্স করলে আমরা তখন আইডেন্টিফাই করব। এবং সেই কাজটা সাধারণ মানুষের নয়, সেই কাজটা হচ্ছে রাষ্ট্রের, সেই কাজটা রাষ্ট্র করবে। তার সিকোয়েন্সিং এর ল্যাবরেটরি আছে, যেটা অনেক বেশি আরো বেশি মানে এক্সপার্ট লাগে যারা এই কাজগুলো করে। সেটা করতে টাইম কনজিউমিং, সেটা মানে কালেকশন হবে, সেটা গিয়ে কমিউনিটি স্তরে স্টাডি হবে, সেই রিপোর্টগুলো আরো আস্তে আস্তে আসবে। যখন তখন আমরা আরো এর ডিটেলস, এর স্পেসিফিক কোনো সিমটম আছে কিনা, সেই সিমটমগুলো যে এটা স্বাদটাকে অমিক্রন হলে স্বাদ চলে যাবে কি থাকবে, হ্যাঁ, এইটার উপর ডিবেট করাটা হচ্ছে মূর্খামি আমার মতে। কারণ আমরা এখন জানি না, আমাদের কাছে সাবজেক্ট নেই। সেই এতগুলো সাবজেক্ট না হলে আমরা স্টাডি করব কি করে, রাইট? এখন থেকে যারা আগ বাড়িয়ে বলে দিচ্ছেন তাদের কথায় খুব একটা মানে ভরসা করবেন না। এই কারণে বলতে চাইছি যে সাবজেক্টটা হচ্ছে যে আমাদের যত সংখ্যক বাড়বে, যত ইনফরমেশন আসবে, দেন উইল কনক্লুড। আমরা যদি আগে থেকে যদি ভুল কনক্লুশন, ভুল বার্তা বাতাসে ছড়াই, তাহলে মানুষের মধ্যে ভুল বার্তা যাবে। তাই কোভিড-19 ইজ এ কোভিড-19 প্যান্ডামিক, তারই একটা ভ্যারিয়েন্ট। তার যে সিমটম গুলো রয়েছে সেগুলো অমিক্রনেও আসতে পারে। তার জন্য আরো গবেষণার দরকার। গবেষণা মানে রিপোর্ট দরকার, একটা পেশেন্টকে অবজারভেশন করার দরকার, সার্ভিলেন্স করা দরকার। সেইগুলো যখন কালেকটিভলি আসবে, তখন আমরা বলতে পারবো যে এর জন্য অমিক্রনের কি কোনো স্পেশাল নির্দিষ্ট কোনো সিমটম আছে, না যেগুলো আমাদের সিমটম অলরেডি আমাদের ছিল, সেই সিমটমগুলোরই একটা অ্যাডিশনাল পার্ট। এখন অবধি আমাদের কিন্তু কোনো ভয়ের কোনো বার্তা নেই যে এখান থেকে কেউ মৃত্যু হয়েছে, এরকম কোনো গ্লোবালি খবর নেই। যদিও টোটাল সংখ্যাটা কালেকটিভলি কম, স্টিল টুডে প্রতিদিন হয়তো একটু একটু করে বাড়বে। কারণ এরকম নয় যে অমিক্রনটা আমাদের মধ্যে ছিল না আগে, এরকমও নয়। কিন্তু আমি প্রেডিক্ট করি অমিক্রন অনেক আগে থেকেই হয়তো থাকতে পারে। যদি এর মাইল্ড সিমটম এরকম 90, আপনারা নিশ্চয়ই জানেন 85 to 90% প্রায় অ্যাসিমটোমেটিক, রাইট? তাহলে আমরা প্রতিনিয়ত কিন্তু অনেকে কোভিড-19 ইনফেক্টেড হয়েছে আমরা জানি না, আমরা 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 ট্রান্সমিট করছি, রাইট? তো সেই রেসপেক্টে এখন অরিজিন খুঁজতে, সেটাও একটা গবেষণার বিষয় যে অমিক্রনের এক্সিস্টেন্স কতদিন আগে ছিল কি না, রাইট? তো সেটা নিয়েও কিন্তু আমাদের রিসার্চের গবেষণার দরকার আছে। এবং কখন কিভাবে পাবো, আমাদের যে ওল্ড স্যাম্পেল, আমাদের যে সমস্ত রিপোজিটরি আছে ধরুন স্টাডির পারপাসে, সেই ওল্ড স্যাম্পেলকেও কিন্তু আগামী দিনে স্ক্রিন করার প্রয়োজন, সিকোয়েন্সিং এ স্ক্রিন করা প্রয়োজন, যে তার মধ্যে অমিক্রন সিকোয়েন্সের ম্যাচ পাওয়া যাচ্ছে কিনা। যে তাহলে আমরা অনেক সময় এই স্টাডিগুলোকে যদি কন্টিনিউ করি, যে অমিক্রন অনেক আগে থেকে হয়তো থাকতে পারে, যেটা এখন পরিলক্ষিত হয়েছে, এখন ধরা পড়েছে, এটাও হতে পারে। তো সেইগুলো কিন্তু মানে প্রবাবিলিটি, আমাদের রিসার্চের হাইপোথিসিস করতে হয়, রাইট? আমরা কারণ খোঁজার চেষ্টা করতে হয়। এই যে সেইগুলো কিন্তু আগামী দিনে আমাদের আলোচ্য বিষয় থাকবে। আগামী দিনে কিন্তু এই তথ্যগুলি আপনাদের সামনে আসবে। তো যাই হোক, এটুকুনি আমি আপনাদের বলতে পারি যে যে সিমটম, এর কোনো যে সিমটমের কথাগুলো বললাম সেইগুলোকেই মাথায় রাখুন। অতিরিক্ত কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটাও একটা ভ্যারিয়েন্ট যেটা আগামী দিনে ইনফেকশন হয়তো ছড়াবে, ছড়াচ্ছেও এরকম হয়তো আগে থেকেও থাকতে পারে। তো উই নিড এ প্রিভেন্টিভ মেজার, যেটা আমরা কালেকটিভলি সচেতনতার মাধ্যমে সেটা আমরা কিন্তু করব। বলো বিদ্যুৎ দাদু। হ্যাঁ, আগে অভিজিৎটাকে বলি। অভিজিৎ বাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আবারও আপনাকে পাওয়ার জন্য। অভিজিৎ বাবুকে আমি আমি পার্সোনালি চিনি, উনি হয়তো চেনেন না। হ্যাঁ, থ্যাংক ইউ অভিজিৎ বাবু। এ দারুণ দারুণ, আমরা অনেকটাই ক্লিয়ার হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি আসার কথা এখনো
ওমিক্রন অতটা ভয়ঙ্কর ভাবে আমাদের সামনে আসেনি। তার এখনো ভয়ঙ্করতাটা অতটা দেখা যায় না, তাই না বিজ্ঞানী? কি কি এক্স্যাক্টলি, এখনো কিন্তু কোনো মৃত্যুর খবর নেই যে ইনফেক্টেড হয়েছে সেটা হ্যাঁ, হ্যাঁ। মৃত্যু হয়েছে। তারপর মৃত্যুর একটা খবর পেলেই যেন আপনারা আবার ঘাবড়ে যাবেন না, এটাও আমাদের বলা। দেখবেন যদি একটা না, না, মৃত্যুর সেটাই খবর পাই, সেটাই। সঙ্গে সঙ্গে সারাদিন যদি 24 ঘন্টা আপনাদের সামনে অমিক্রনে মৃত্যু অমুক দেশে একটা মৃত্যু হয়েছে, সেটা কিন্তু আপনার আতঙ্কের কারণ বানাবেন না। সেই জন্য আমি আর বলছি কিছু যে মিডিয়া না না না, সেটা আমি মিডিয়া এটা করে, মানে মানে ব্যাপারটা সবাই করে কিভাবে যে প্রেজেন্ট হয়, ভয়টা দেখালে। মানে সেটাই তো আলোচনা, মানে কিভাবে আমাদের প্রেজেন্ট হয়। দেখুন, মৃত্যু তো প্রতিনিয়ত ঘটছে। আমাদের কোভিড-19 লক্ষ লক্ষ মৃত্যুর সংখ্যা ঘটেছে। আলফাতেও মৃত্যু ঘটেছে, বিটাতেও মৃত্যু ঘটেছে, ডেল্টাতেও মৃত্যু ঘটেছে। অমিক্রনেও যদি একটা দুটো কিছু মৃত্যুর সংখ্যা ঘটে, সেটাও কিন্তু মৃত্যু। এবং তার জন্য যে অমিক্রন মৃত্যু ডেকে নিয়ে আসছে অ্যাডিশনাল, এরকম নয়, মৃত্যু আমরা দেখেছি, রাইট? সেই জন্যই আমাদের সাবধানতার দরকার, সেই জন্যই আমাদের কোনো কিছুকে নেগলেক্ট করার দরকার নেই, প্রিভেন্টিভ মেজার দরকার। কি করতে হবে সেই নিয়ে আমি পরে বলবো, কিন্তু এটুকুনি বলতে চাইছি যে একটা কোথাও যদি মৃত্যু হয় অমিক্রন করে, এখনো কোনো রিপোর্ট নেই, তখন যেন আপনারা ঘাবড়ে যাবেন না, এইটা আমার বার্তা। ঠিক এই ঠিক। যে আজকে হ্যাঁ, এইভাবেই তো মানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, একটা ইনডিউস সিস্টেম কাজ করছে, যেখানে একটা ইনফরমেশন কোথায় সারা পৃথিবীতে এত কোটি কোটি পপুলেশন, যেখানে কোথাও একজন সাউথ আফ্রিকাতে, যেটা হেলথ স্ট্রাকচার, সাউথ আফ্রিকার কথা যদি আমি বলি, জাস্ট গল্প করছি তো আপনাদের সামনে, এটা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না, এটা জাস্ট একটা ন্যাচারাল একটা আলোচনা করছি। ধরুন সাউথ আফ্রিকাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার খুব কম, মানে খুব বিশাল, আফ্রিকার দেশগুলোতে তুলনামূলকভাবে অন্যান্য উন্নয়নশীল দেশের থেকে অনেক কম, এটা তো সবাই আমরা জানি। আমরা তো অনেক এই যে 100 কোটি 130 কোটি সেলিব্রেশন করছি, ভ্যাকসিনেশন পেয়েছি, খুব ভালো, ওয়েল ডিজার্ভ। ইন্ডিয়া দারুণ কাজ করেছে, কোনো ডাউট নেই। আমেরিকা দারুণ কাজ করেছে, কোনো অসুবিধা নেই। উন্নয়নশীল আরো দেশ, ইংল্যান্ড দারুণ কাজ করছে, প্রত্যেকটা মানুষের ভ্যাকসিন সিকিউর করছে, যে স্টেনেই হোক না কেন, একটা ভ্যাকসিন ভ্যাকসিন সিকিউর করেছে, ভ্যাকসিনেশন ড্রাইভ করেছে। এবার আপনি ভাবুন, এটা হচ্ছে গ্লোবাল প্যান্ডামিক, ইটস এ গ্লোবাল প্যান্ডামিক। একটা দেশ তাদের ম্যাক্সিমাম পপুলেশনকে ভ্যাকসিন দিয়েছে, একটা দেশ 1%ও পারেনি, অথচ সেখানে সংক্রমণ কন্টিনিউশন হচ্ছে। অ্যাসিমটোমেটিক সিমটম 85% মানুষের ক্ষেত্রে যদি অন এভারেজ বলা হয়, তাহলে সেইটা কন্টিনিউশন হচ্ছে। এবার এইটা করতে করতেই কোথাও সিভিয়ার ফর্ম এসে যাবে এবং সেখানে মৃত্যুর সংখ্যা বাড়াবে। তাহলে আপনি যদি এখানে বসে কোথায় অমুক দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে কান্নাকাটি শুরু করে দেন, প্যানিক, এই যে টোটাল লজিকটা, তাহলে আমাদের গ্লোবাল যদি আমাদের ফ্যামিলি ভাবেন, তাহলে আমাদের আজকে এই যে একটা প্যান্ডামিক, এটাকে যদি আমাদের লং টার্ম না কন্টিনিউ করে এটাকে ব্যারিয়ার তৈরি করতে হয়, তাহলে কিন্তু বিভিন্ন উন্নয়নশীল দেশকে সংঘবদ্ধভাবে, যে সমস্ত দেশ উন্নত নয়, যেখানে ভ্যাকসিন এখনো পৌঁছায়নি, তাদেরকেও কিন্তু একটা মিনিমাম লেভেল আপ টু 60-70% মানুষের পপুলেশনের ভ্যাকসিন যেটা আছে, ভ্যাকসিন ডেভেলপমেন্ট হবে, আমি পরে আসছি, যেটা আছে সেটাকেও কিন্তু সিকিউর করতে হবে। তাহলে কিন্তু আমরা এই জায়গাটাকে আস্তে আস্তে ইয়ে করতে পারি, কন্ট্রোল করতে ওই পারি। দেখো বিজ্ঞানী, তুমি কালাতে পারবে না, তোমার ঘরের থেকে প্রশ্ন চলে এসছে। অমিক্রন কি রেসপিরেটরি ডিজিজ? এবার কথা তিনি হচ্ছে যে প্রশ্ন করেছেন, তিনি শ্রীমতী ঘোষ, শিল্পী সিনারায়। তোমার ঘরের প্রশ্ন, আচ্ছা ঠিক অমিক্রন আছে, কি রেসপিরেটরি ডিজিজ? আচ্ছা এটা অমিক্রন কি? অমিক্রন তো আমাদের কোভিড-19। অমিক্রনটা নতুন কিছু নয়, অমিক্রনটা একটা ভ্যারিয়েন্টের নাম। এটা কোভিড-19, রাইট? আমাদের যে প্রথম SARS-CoV-2, সেটাই আস্তে আস্তে তাদের ফাইল একটু মিউটেশনের মাধ্যমে বিভিন্ন ট্রি ফর্ম করছে, রাইট? বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট ফর্ম করছে। তো রেসপিরেটরি ডিজিজ তো এটা স্পেসিফিক রেসপিরেটরি না, এটা ইনডিউস করে রেসপিরেটরি কিছু সিমটমস, রাইট? এই ভাইরাসটা আমাদের রেসপিরেটরি সিমটম ইনডিউস করে যখন যখন আমাদের লাং এ ইনফেক্টেড হয়, যখন আমাদের শরীরে সেটা প্রবেশ করে আমাদের যারা সিভিয়ারলি ইনফেক্টেড হয় তাদের ক্ষেত্রে রেসপিরেটরি অনেক ইস্যু তৈরি করে, শর্টনেস অফ ব্রেথ আমাদের আসে, রাইট? তো সেই জন্য এই অমিক্রন রেসপিরেটরি ডিজিজ এরকম কিন্তু না, অমিক্রন হচ্ছে একটা ভাইরাসের একটা ভ্যারিয়েন্ট, যে ভাইরাসটা আমাদের শরীরে ভাইরাস সংক্রমণ ঘটায় এবং সংক্রমণের ফলে বিভিন্ন রকম ইন্ডিকেশন, ডিজিজ ইন্ডিকেশনকে অনসেট করে এবং তার একটা রূপ বা সিমটম হিসাবে আমাদের সামনে আসে।
রাইট? কারো 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 ক্ষেত্রে লাঙের প্রবলেম হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হার্টের প্রবলেম এসে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে। এগুলো যারা সিভিয়ারলি ইনফেক্টেড হয়েছেন, হসপিটালে ইনফেক্টেড হয়েছেন তাদের ক্ষেত্রে। আর যারা অ্যাসিমটোমেটিক বা যাদের মাইল্ড, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয়েছে এরকম নয়, কিন্তু তাদের মনিটরিং এ থাকা দরকার। সেটাই হচ্ছে আমাদের আজকের প্রিভেন্টিভ মেজার এবং সেলফ অ্যাওয়ারনেস রিগার্ডিং হেলথ ডিউরিং দিস প্যান্ডামিক। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, না না, খুবই আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন তিনি সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট না হলে তুমি আরেকটু পরে ব্রেকফাস্ট টেবিলে টের পাবে। হ্যাঁ। আচ্ছা, পার্থ। আচ্ছা, আর আত্মপ্রতিনাথ ভয়ঙ্করতা দেখাতে শুরু করেছে বাংলা মিডিয়া। একটা রুগী পেলেই সংবাদ কাটিকাদের সেই কুচিৎকার, আচ্ছা, উৎসাহ। এতে পার্থবাবু তো কি নমস্কার। বলেন? পার্থবাবু নমস্কার। পার্থবাবু একজন স্কুল টিচার, বায়োলজি, জীবন আচ্ছা। বিজ্ঞানের। আমার সঙ্গে রিসেন্টলি পরিচয় হয়েছে। তো উনি আমাদের অনেক পোস্ট শেয়ার করছেন, খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই স্বাস্থ্য সচেতনতার এই যে চেষ্টাগুলো আমরা ব্যক্তিগত উদ্যোগে করি, আপনার সাথ পেয়ে আমি খুব মানে রিয়েলি হ্যাপি। এই সাথটা দেবেন, কন্টিনিউ করবেন, যাতে করে আমরা আরো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি। কারণ আমাদের এই রিচ খুব কম, বুঝতেই পারছেন। মিডিয়া চিৎকার করলে দেখার লোক বেশি, আর মিডিয়া ভয়টাও ভয় প্রোভাইড দেখালো, কিন্তু আমাদের দেখার মিডিয়া লোক ভয় খুব কম। দেখালো, ভয় খেতে। তো যাই হোক, আমি এই রেসপেক্টে একটু ছোট্ট করে একটু কথা বলি। তো এই যে কথাটা হ্যাঁ আমি একটু আগে বলছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি, আমাদের পেছনের যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের এই গ্লোবাল প্যান্ডামিকের কোনো দেশ এগিয়ে আছে, কোনো দেশ পিছিয়ে আছে তাদের সাবধানতার দিক থেকে, মানে প্রিভেন্টিভ মেজার সাধারণ মানুষকে উপলব্ধি করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা ধরুন, এই যে আমাদের ধরুন আজ এখনো তো প্রায় পার ডে 10,000 12,000 কোনো দেশে বেশি সংক্রমণ হচ্ছে। সেখান থেকে আমি যে একটু আগে বললাম যে আমাদের এই অমিক্রন গুলো তো আইডেন্টিফাই করতে পারবো না যতক্ষণ না জিনোম সিকোয়েন্স হচ্ছে। এটা হয়তো অনেক আগে থেকেই ছিল, আমরা জানতাম না। তাহলে এখন অমিক্রন ভ্যারিয়েন্টটা যখন ধরা পড়েছে, তখন এই ভ্যারিয়েন্টের সিকোয়েন্স নিয়ে আমরা চেক করে দেখবো যে এখন পপুলেশনের মধ্যে কেমন মানুষ অমিক্রন ভ্যারিয়েন্টের শিকার হচ্ছে মানে ইনফেক্টেড হচ্ছে। এবার একটা ইনফেক্টেড হয়েছে মানে কি মহামারী, মানে সেটা মানে বিশাল ত্রাহিতাই রব হয়ে গেল? সেটা সম্পূর্ণ ভুল। অলরেডি আমাদের যারা সংক্রমিত হচ্ছে তারা ম্যাক্সিমাম এখন ডেল্টা। সো ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু তার মানে মৃত্যুর খেলা অলরেডি আমাদেরকে দেখিয়েছে। দ্বিতীয় তরঙ্গ যেটা আমরা ভারতে বলি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কি ত্রাহি রব একটা সময় হয়েছিল, রাইট? স্টিল আমাদের কাছে আজও পার ডে 10,000 ইনফেকশন আছে। তো সেখানে যদি একটা অমিক্রন হয়, দুটো অমিক্রন হয়, 10টা অমিক্রন হয়, 1,000 অমিক্রন হয়, তাহলে কি এসে গেল? এই ভাইরাস তো আপনি একদিনে আটকে দিতে পারবেন না। আমাদের এই ভাইরাসকে নিয়েই কিন্তু আগামী দিনে চলতে হবে। এই মাইন্ডসেটটা তৈরি করুন। ভাইরাসকে এত সহজে আমরা আমাদের পৃথিবী থেকে এলিমিনেট করতে পারবো না। ইভেন আগামী দিনে আরো কোনো প্যান্ডামিক আসবে না, সেটাও কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারবে না। কারণ আমাদের এই যে যারা জীবন বিজ্ঞান নিয়ে চর্চা করেন, তারা নিশ্চয়ই জানেন আমাদের এই ইকোসিস্টেমে আমরা বুদ্ধিমান জীব, আমরা এত কিছু করছি, আমরা আমাদের মতো করে সমস্ত কিছু কন্ট্রোল করছি, কিন্তু আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস, কোটি কোটি ব্যাকটেরিয়া, মানে মিলিয়ন্স ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, এদের সাথে কিন্তু সহাবস্থান করছি, রাইট? আর এই ভাইরাস, ব্যাকটেরিয়ারা প্রতিনিয়ত কিন্তু তাদের এই যে ভ্যারিয়েন্ট হয়, এটাও তো একটা মিউটেশন হয়। এরা কিন্তু খুব প্রোন টু মেক মিউটেশনস, এবং কখনো কখনো কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস বলুন, যেগুলো ইন জেনারেল তারা কিন্তু মানে প্যাথোজেনিক হয়, মানে আমাদের শরীরে ইনফেকশন ঘটাতে পারে, আমাদের শরীরে ওপর প্রভাব ফেলতে পারে। সেইগুলোই তো আমাদের মেডিকেল সায়েন্সে সেইগুলোকে প্রোটেক্ট করাটাই তো তোমাদের চ্যালেঞ্জ। আমরা বিজ্ঞানীরা তো এই ধরনের কাজই করি, রাইট? যারা গবেষণা করেন তারা তো এই ডিজিজ ইন্ডিকেশন, বিভিন্ন নতুন ডিজিজ, তাকে প্রিভেনশন করা হবে, কি করা হবে, ড্রাগ কি করে আসবে, তার উপরই তো এই গবেষণা দরকার।
তো যাই হোক, আমি যে প্রসঙ্গে বলতে চাইছিলাম, তো এই নিয়ে কিন্তু আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। পার্থবাবু, আপনি খুব যে কথাটা বলেছেন এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের পরিলক্ষিত হচ্ছে, সেই জন্যই আমাদের এই আলোচনা, এই জন্যই আমরা আজকের স্পেসিফিক এই টপিকটার উপর আলোচনা করছি, যাতে করে আপনাদের কাছে যেটা ওভারঅল ভিউটা দেখাতে পারলাম। কালকে কিছু ইনফরমেশন চেঞ্জ হবে, আজকে বলছি যে আমাদের দেশে 5টা 6টা, কালকে পরশু হয়তো দেখা যাবে 100-200, ইনফরমেশন চেঞ্জ হবে, কিন্তু আমি যে বার্তাটা, যে ডিরেকশনটা, যে ডিরেকশনটা আপনাদের দিয়ে যাব, এই ডিরেকশনটাই কিন্তু মানে শেষ দিন পর্যন্ত থাকবে, মানে কনসিস্টেন্সিটা থাকবে, কারণ এটাই আমাদের করা উচিত। বলো। ঠিক 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 ঠিক। না না, এই যে উৎকল দত্ত, উৎকল দত্ত, নামটা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, অভিনয় করতে ভালোবাসি তো তাই। আর যাই হোক, তুমিও যেটা লিখেছো সেটা ওই আগের কথাটার মতোই ভয়ঙ্করতা বাড়াতে শুরু করেছে বাংলা মিডিয়া, যা দেখে গ্রাম বাংলার মানুষ খুবই আতঙ্কে ভুগছে। এমন কিছু পজিটিভ বলুন যে কোনো মানুষের নেগেটিভ চিন্তা দূর হয়। নিশ্চয়ই আমাদের কাজটা কিন্তু সেটাই উৎকল ভাই, আমরা কিন্তু সেইটাই করি। মানুষ যাতে ভয় না পায়, মানুষের যাতে সঠিক সঠিক ভাবে তথ্যগুলো পায় এবং মাথাটা পরিষ্কার থাকে, এইটাই আমাদের, সঠিক তথ্যটা তুলে ধরাই আমাদের কাজ। এবং সঠিক তথ্য তুলে ধরেন গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ, যিনি আমেরিকায় গবেষণা করছেন। এবং আপনি মানে তোমাদেরকেও আমি একটা কথা বলি, এটা আমার বৃদ্ধ দাদুর একটু অভিজ্ঞতা থেকে বুঝেছি, যেখান সেখান থেকে যা কিছু দেখছো তাই ধ্রুব সত্যি বলে বিশ্বাস করবে না, চেষ্টা করো সঠিক তথ্যটাও সংগ্রহ করতে। আচ্ছা, অপূর্ব রায়, আচ্ছা অপূর্ব রায়ের এই প্রশ্নটা আমার মনে হয় আপনাকে কিছুটা বলা উচিত। আপনি এই যে প্রশ্ন উইথ দ্য ডেইলি টেলিগ্রাফের নিউজ করেছেন, খুব ভালো। তো এই রেসপেক্টে বলি যে বলছে 10,000 চিকিৎসক নাকি সাইন করেছে, বিজ্ঞানী চিকিৎসক, করোনা ভ্যাকসিন বন্ধ করার দাবি। তো ঘটনা হচ্ছে 10,000, এই সংখ্যাটার মধ্যে কতটা সত্যতা আছে? আপনি সেই চিকিৎসাপত্রে সাইন করে দেখেছেন যে 10,000 গুলো কতজন বিজ্ঞানী আছেন, কতজন চিকিৎসক আছেন? এই জিনিসগুলো ম্যাক্সিমাম খুব হাওয়ার মতো ওড়ে। আমাদের অ্যান্টি ভ্যাক্সার সবসময় আছে সিস্টেমে, আপনারা বিশ্বাস করুন আর নাম করুন, আমরা যতই ভ্যাকসিন নিয়ে কথা বলি না কেন, অ্যান্টি ভ্যাক্সার কিন্তু আমাদের সমাজে সব দেশে আছে, যারা সবসময় প্রচার করে চলেছে ভ্যাকসিনের বিরুদ্ধে। ভ্যাকসিন আছে বলে আজকে এই যে অপূর্ব আমাকে মেসেজটা করলো, মানে এটা ব্যক্তিগতভাবে নয়, একটা ইনফরমেশন শেয়ার করলো, ভ্যাকসিন কিন্তু অপূর্ব কিন্তু জন্মানোর পর থেকে পোলিও ভ্যাকসিন নিয়েছে, অপূর্ব কিন্তু জন্মানোর পর থেকে আরো অনেক কিছু ভ্যাকসিন নিয়েছে, যে ভ্যাকসিনটা নেওয়ার পর ওর পোলিও হয়নি। পোলিও আমাদের আশেপাশে যদি খুঁজে দেখেন, এখন পোলিও খুব একটা দেখা যায় না, কিন্তু এরকমও যদি আরো বয়স্ক কাউকে দেখেন যারা পোলিওর শিকার হয়েছে এবং তাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে, তাদের জীবনটা দেখেছেন আপনারা, রাইট? পোলিও কিন্তু যেটা গেছে, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট। ভ্যাকসিন, সায়েন্স বিজ্ঞান এসছে বলে এই ভ্যাকসিন এসছে, এবং ভ্যাকসিনের ফলে কিন্তু আমরা পোলিওর যে দুরারোগ, মানে একটা মহামারী, সেই মহামারীকে আমরা কিন্তু আটকাতে পেরেছি। ঠিক এরকম বহু মহামারী যেগুলো আমরা কিন্তু ভ্যাকসিনের ফলে আমরা কিন্তু আনতে পেরেছি। মানে আমরা ভ্যাকসিনটা কি বোঝার চেষ্টা করুন। ভ্যাকসিনটা হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটিটা, সিস্টেমটাকে, আমাদের একটা ন্যাচারাল ইমিউনিটি সিস্টেম আছে। আমি ভ্যাকসিন নিলাম আর না নিলাম, আমার যদি কোভিড-19 ইনফেক্টেড হই, আমার শরীর তার সঙ্গে লড়াই করবেই, মৃত্যুর আগে পর্যন্ত করবে। এটা হচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেম। উই হ্যাভ এ ডিফেন্স সিস্টেম, ওন ডিফেন্স সিস্টেম। আমরা ভ্যাকসিনটা কেন করছি না, আমরা ভ্যাকসিনটা কিভাবে করছি, একটা সায়েন্টিফিক মেকানিজম নিয়ে করছি। কি সায়েন্টিফিক মেকানিজম নিয়ে করছি না, আমাদের শরীরে এটা হচ্ছে একটা প্যাথোজেন, রাইট, একটা অ্যান্টিজেন। আমাদের বায়োলজিতে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কাপল, অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে আটকে দেয়, প্রতিরোধ করে, ডিফেন্স করে। আমাদের শরীরে অনেক ধরনের ডিফেন্স ইমিউনো মেকানিজম আছে, ঠিক আছে? টি সেল মেডিয়েটেড মেকানিজম আছে, বি সেল মেডিয়েটেড মেকানিজম আছে, যেখানে বি সেল মেডিয়েটেড মেকানিজমে অ্যান্টিবডি ফাইটিং করে, আবার টি সেল মেডিয়েটেড মেকানিজমে আমরা কিলার টি সেল তৈরি হয়, যেগুলো ইনফেক্টেড সেলকে মেরে দেয়, রাইট? তো আমাদের অলরেডি আমাদের শরীরে ইনবিল্ড যে কোনো প্যাথোজেন, করোনা কেন, যদি আমি বলি ফরোনা, যদি বলি আমি বলি জড়োনা, যে কোনো ভাইরাসই যদি আমি বলি, তার বিরুদ্ধেও কোনো ভ্যাকসিন না নিলেও আমাদের শরীর আমাদের রেডি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।
এখন এই কোভিড ভ্যাকসিনেশন ক্ষেত্রে আমাদের কি হয়েছে, আমাদের আর্টিফিশিয়ালি একটা ইনডিউস করতে হয়েছে যাতে আমাদের শরীরে ওই যে ভাইরাসটা আসছে, ওই যে প্যাথোজেনটা আসছে, সেটাকে চিনে আমাদের শরীরে আগে থেকে অ্যান্টিবডি কিছু তৈরি হয়ে থাকে, যাতে করে আমাদের সিভারিটিটা না হয়, আমাদের যেন মৃত্যু সংখ্যাটা কমে যায়, আমাদের যেন ইনফেকশনটাকে আটকাতে পারি। এটা একটা সায়েন্সের টেকনোলজিকে ইউজ করে এটাকে করা হয়েছে। এই হচ্ছে আমরা ভ্যাকসিন। তাহলে এই ভ্যাকসিনটা মানে দিন রাত এক করে এক একটা কোম্পানি এনে এসছে, কোম্পানি তার একটা প্রফিট থাকবে, তো কোম্পানির একটা বিজনেস থাকবে, সেটা তো পার্ট, সব জায়গায় সবাই বিজনেস করছে, সেটা তো থাকবে। কিন্তু তারা দিন রাত এক করে এই যে ট্রায়াল করেছে বা যে রিপোর্ট প্রকাশ করেছে, যে কাজ করেছে না, এই প্যান্ডামিকটাকে আটকানোর জন্য একটা বিশালভাবে একটা গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করে বিভিন্ন কোম্পানি তারা কিন্তু এক জায়গায় এসে কাজ করেছে, কারণ দে ক্যান ডেলিভার। আপনি একটা ভ্যাকসিন আনতে পারেন না, আমি একটা ইন্ডিভিজুয়ালি ভ্যাকসিন তৈরি করতে পারি না, একটা কোম্পানি পারে, তাদের স্ট্রাকচার আছে, তাদের মেকানিজম আছে, তাদের টেকনোলজি আছে, পেটেন্টেড টেকনোলজি আছে, যেগুলোকে দিয়ে দে ক্যান ব্রিং ইট ইজিলি। তাই ভ্যাকসিন এসছে, এত তাড়াতাড়ি এসছে, সেই নিয়েও কিন্তু অ্যান্টি ভ্যাক্সাররা কাজ করছে। আজকে দেখবেন গ্লোবালি মৃত্যুর সংখ্যা বহু কমে গেছে। ইনফেকশন আছে, রিইনফেকশন পসিবল, সবসময় হবে, কিন্তু মৃত্যুর সংখ্যা যদি আজকে দেখেন, প্রথম দিকে দ্বিতীয় তরঙ্গে, প্রথম তরঙ্গে তো আমেরিকাতে বহু মৃত্যুর সংখ্যা ঘটেছে, তারপর আস্তে আস্তে মৃত্যুর সংখ্যা কমে গেছে। ভারতে প্রথম তরঙ্গ থেকে দ্বিতীয় তরঙ্গে মৃত্যুর সংখ্যা বহু গুণ বেড়ে গেছে, তারপরে আস্তে আস্তে কমেছে। তাহলে এগুলো কিন্তু এই যে কমছে, এগুলো হচ্ছে কালেকটিভ এফর্ট, কালেকটিভ। আমরা প্রিভেন্টিভ মেজার নিচ্ছি, আমরা আবার ভ্যাকসিনেশন ড্রাইভ করছি, ইটস এ কালেকটিভ মেজার। এটা একজন ইন্ডিভিজুয়াল কেস দিয়ে এটাকে বিচার করা যায় না। কারো ক্ষেত্রে কম সাইড এফেক্ট হয়েছে, 0.001% মানুষের ক্ষেত্রে সাইড এফেক্ট হয়েছে, দ্যাট ইজ লজিক্যাল। আমাদের প্রত্যেকটা শরীর আলাদা, প্রত্যেকটা শরীরের বিভিন্ন এই যে ভ্যাকসিনের যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করা হয়, তার রিয়াকশন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে আলাদা হতে পারে। আমি বলছি, আমি 3টে ডোজ নিয়েছি ফাইজারের, আমার এক ফোঁটা কোনো কিচ্ছু হয়নি সাইড এফেক্ট। আমি রাত 3টে অব্দি কাজ করেছি, যেদিনকে ভ্যাকসিন নিয়েছি। আমি তো কাজ করি জানেন, একটা স্টার্ট আপ ডেভেলপ করছি। আমার স্ত্রীর এই যে মেসেজ করেছিল শিল্পী, ও একদিন জ্বরে কাবু হয়ে গেছিল, ও 3টে ডোজে 2বার জ্বরে কাবু হয়েছে একদিন করে। তাহলে ব্যক্তি বিশেষে ডিফার করে। আবার এই যে 10,000 লোক বলে প্রচার করা হচ্ছে, এই কথাটার কতটা সত্যতা অসত্যতা সত্যি বলছি আমি নিজেও জানি না, এবং আমার মনে হয় ইট ইজ এ পার্ট অফ অ্যান্টি ভ্যাকসিন একটা ড্রাইভ। এবং যাদেরকে সায়েন্টিস্ট বলা হচ্ছে, তাদের সায়েন্টিস্টের ডিগ্রি সার্টিফিকেটে যদি অ্যাড করে দেয়, তাহলে আমি 10,000 জনকে বলবো চিকিৎসক আর সায়েন্টিস্ট। এগুলো সব ফেক। ম্যাক্সিমাম মিডিয়া এই জিনিসগুলোকে অনেক সময় আর্টিফিশিয়ালি তৈরি করে, এবং এটাই আজকের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। এই যে অপূর্বর মতো এরা এইগুলো ঠিক কালেক্ট করে। একটাও কিন্তু অপূর্ব তুমি একটা নিউক্লিয়ার হেলথের একটা ব্লগ আমাকে পোস্ট করে দাও তো। কথা বলেছেন। হ্যাঁ, আমরা এইটাই হচ্ছে সাধারণ মানুষকে জাস্ট একটা উদাহরণ দিলাম। তোমার মানে রেসপেক্ট ধরে কথা বললাম, জেনারেল, এটা ইজ এ জেনারেল টার্ম, রাইট? বিকজ আমরা এইগুলো কি ইন্টারেস্ট পাই, এইগুলোতে আমাদের চোখ যায়, এইগুলোই আমরা চোখ যায়। আর এইগুলো অনেক মিডিয়া থাকে, দেখবে যারা নতুন নতুন মিডিয়া হাউস করছে, এইগুলোকে হাইলাইট করে, কারণ এইগুলো ভাইরাল হয়, এক্ষুনি যদি একটা ভিডিও, এক্স্যাক্টলি এগুলো ভাইরাল হয়। আপনি বিশ্বাস করুন, আপনারা এতজন দেখছেন, এই 22 জন লাইভে আছেন, নিউক্লিয়ার হেলথ ইউটিউবে চ্যানেলে যাবেন। জাস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে নিউক্লিয়ার হেলথ ইউটিউব চ্যানেল জাস্ট একবার যাবেন, সেখানে দেখবেন প্রায় 250-300-র উপর ভিডিও, একদম সায়েন্টিফিক বেসের উপর কথা বলে। আমি যে কথা বলছি আজকে, যদি আপনার ভালো লাগে, ঠিক আমার কথা আছে, বিজ্ঞদাদুর কথা আছে, বিভিন্ন ডাক্তারের কথা আছে, আলোচনাগুলো শুনবেন। ফুল ভিডিও আছে, ছোট ছোট করে 3 মিনিটের ভিডিও আছে, আবার ফুল 1 ঘন্টার ভিডিও আছে। 760 আমাদের সাবস্ক্রাইবার, 760 এক বছর আমরা 300-র উপর ভিডিও করেছি, যেগুলো টোটালটা সায়েন্টিফিক তথ্যের উপর বেস করে। একটা ভিডিও ভাইরাল হয়নি, কিন্তু যদি আপনারা যারা সায়েন্টিফিক ব্যক্তি আছেন, যারা দেখছেন, যারা বিচার করার ক্ষমতা রাখেন, একবার যাবেন ইউটিউব চ্যানেলটায়, জাস্ট একবার রিকোয়েস্ট করছি। এই ইউটিউব জাস্ট নিউক্লিয়ার হেলথ দেখবেন, এরকম বাংলা একটা ইউটিউব চ্যানেল আছে, কন্টেন্ট গুলো দেখবেন। আর যত ইউটিউব চ্যানেল আছে বাংলায়, তাদের কন্টেন্ট গুলো দেখবেন।
আমি বলছি না সবার কাছ থেকে আমি সেরা, আমি এটুকুনি বলতে পারি যে আমাদের স্ট্যান্ডার্ডটা টপ লেভেলে থাকবে, টপ লেভেলে থাকবে। এটা আমি এত বড় কথা বললাম। সো এইটাই হচ্ছে আমাদের আজকের আমাদের মানে কি বলবো, যে আমাদেরকে এটা ফেস করতে হয়। তাই স্বাস্থ্য সচেতনতা নিয়ে আসবো বললেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় না। আমাদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটাকে যে মিডিয়া চলে না, এই যে আতঙ্ক, এই মাইন্ডসেটটাকে কন্ট্রোল করে। ওরা আমাদের আমাদের আমরা জানি যে আমরা কোন জায়গায় ভয় পাই, ওরা জানে আমরা কি বললে কি হবে। এই যে স্ক্রিপ্ট গুলো লেখা হয়, আমি একটা স্ক্রিপ্ট লিখি না, একটা স্ক্রিপ্ট লিখে কথা বলি না, আমি ইনস্ট্যান্ট কথা বলছি। আমি একটা আজ পর্যন্ত স্ক্রিপ্ট লিখে কথা বলি না, দু একটা নাম যদি মনে না থাকে সেই নামটা লিখে রাখতে পারি মেডিকেল টার্মিনোলজির, কিন্তু আমি একটা স্ক্রিপ্ট লিখে কোনোদিন কথা বলি না। মানে আমি বলে বলছি না, মানে আমি বলতে চাইছি যে তো এই ভয়ের বাতাবরণটা সৃষ্টি করার একটা টেকনোলজি আছে, সেটাই কিন্তু অনেক মিডিয়া হাউস তৈরি করে যাতে সাধারণ মানুষের কাছে ঝট করে চলে যায়। একজন দেখলো, দেখ এই মিডিয়াটা কি বলছে, ভয়েরটা চলে গেল, দেখ কি বলছে, মানে সে ভয় পেয়েছে, আরেকজনকে ভয় পাওয়ালো, কিন্তু তাদেরটা ট্রান্সফার হয়ে গেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে ঘুরতে শুরু করে দিল। তো যাই হোক, এইভাবেই ইনফোডেমিক আমাদের মধ্যে দানা বেঁধেছে। তো পার্থপ্রতিম নাথ কথা বলছেন, ভ্যাকসিনের 2টো ডোজের পর বুস্টার ডোজ কি নেওয়া যাবে, তার কি প্রোটোকল তৈরি হয়েছে? হ্যাঁ, আর কিন্তু পাইক ওনারও একই কথা, বুস্টার ডোজ। বুস্টার ডোজের ব্যাপারটা জানতে চাইছেন। বুস্টার ডোজ এখানে নেই, কিন্তু আমেরিকাতে এই যেমন বিশ্বরূপবাবুরা পাচ্ছেন, এখানে এখনো ভারতে শুরু হয়নি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো ঘটনা হচ্ছে যে বুস্টার ডোজ এগুলোকে কেন বলা হচ্ছে, ধরুন আমাদের যে কোনো ভ্যাকসিন যেগুলো ভারতে রয়েছে, যে 2টো ডোজ করা হয়েছে। একটা প্রথমে ইনিশিয়াল প্রাইমিং ডোজ, একটু কম ডোজটা থাকে, ডোজিংটা থাকে, তারপরে হচ্ছে প্রাইমিং ফেজটা হয়ে যাওয়ার পর যখন শরীরটা কোনো একটা ট্রেন্ড হয়ে যায়, তখন সেকেন্ড ডোজটা দেওয়া হয়েছে, যাতে একটা কমপ্লিট ভ্যাকসিনেশন প্রোগ্রাম কমপ্লিট হলো, রাইট? আমাদের শরীরে একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ অ্যান্টিবডি প্রোটেক্টিভ মেকানিজম তৈরি হলো। এটা হচ্ছে প্রাথমিক লেভেলের আমাদের কাজ, ঠিক আছে? তো জাস্ট 1 মিনিট, আমার হোয়াটসঅ্যাপে প্রচুর আওয়াজ করছে, আমি জাস্ট হোয়াটসঅ্যাপটাকে লগ আউট করে দিই। সকালটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে যেটা বললাম যে বুস্টার ডোজ আছে না, এইবার বিভিন্ন গবেষণায় আমরা যেটা দেখেছি যে প্রথম দিকে ছিল যে আমাদের একবার নিলেই হয়তো লাইফে একবার যদি আমরা ভ্যাকসিন নিই তাহলে হয়তো লাইফ টাইম থাকবে, এরকম কিছু গবেষণা তথ্য সেভাবে দিয়েছে। তার মানে আমাদের শরীরে পরে দেখা গেল যে 6 মাস 8 মাস সময় রেসপেক্টে ভ্যাকসিন নেওয়ার পর দেখা গেল যে স্ট্যান্ডার্ড একটা লেভেলের একটা অ্যান্টিবডি লেভেল থাকা উচিত মেকানিজমটাকে স্ট্রং করার জন্য, সেই অ্যান্টিবডি লেভেলটা ড্রপ করছে। আজকে যেটা আমাদের মধ্যে রয়েছে, আমরা আর্টিফিশিয়ালি তো এটাকে ইনডিউসড করেছি ওয়ান কাইন্ড অফ, রাইট? তো সেটাকে আমাদের অ্যান্টিবডি লেভেলটা ড্রপ করছে। তখন একটা কনসেপ্ট এলো যে যারা হেলথ কেয়ার যে প্রফেশনে আছেন, যাদের মধ্যে যারা সবসময় রোগী দেখছেন, কোভিড-19 রোগী দেখছেন, তাদের ক্ষেত্রে চান্স ফ্যাক্টরটা ইনফেকশন রিইনফেকশনের সংখ্যাটাও বাড়ছে, এবং তারা তখন তারা একটা মানে একটা ভাবতে পারলেন, মানে ভাবতে চাইলেন আর কি বুস্টার ডোজের কথা। বিজ্ঞানী গবেষকরাও চেষ্টা করলেন যে ব্যাপারটাকে কোরিলেট করা যায় কি করে। তখন আবার একটা মেকানিজম এলো যে এর সাথে যদি আবার একটা থার্ড ডোজ এডিশন করা যায়, তা যদি আবার ওটাকে করা যায়, মানে রিস্টোর করা যায়, আবার প্রোটেক্টিভ মেকানিজমটাকে রিস্টোর করা যায়। এটা কি নতুন না। আমরা যদি আপনারা অনেকে তো ফ্লু ভ্যাকসিন নেন না, অনেকে যারা নেয়, আমরা যেমন এখানে হেলথ কেয়ার সেক্টরে কাজ করি, আমরা হসপিটালে কাজ করি, হসপিটাল রিসার্চ সেন্টারে কাজ করি, তো আমাদের প্রতি বছর নিতে হয়, কারণ প্রতি বছর কিন্তু এই যে ফ্লু স্ট্রেন গুলো ভ্যারিয়েন্ট হয়ে আসে, এবং তার জন্য একটু একটু করে প্রতিটা ভ্যাকসিন কিন্তু মডিফিকেশন হতে থাকে, সেই জন্য প্রতি বছর আমাদের নিতে হয়, প্রতি বছর কিন্তু ফ্লুর ভ্যাকসিন নিতে হয়, রাইট? কিন্তু ফ্লু থেকে বহু মানুষের মৃত্যুও ঘটে, এরকম নয় যে ফ্লু খুব নেগলেক্টেড জিনিস। যদি দেখেন যে মানে সার্চ করে দেখেন প্রপার জায়গা থেকে, দেখবেন লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর ঘটনা কিন্তু ফ্লু থেকেও হয়েছে, রাইট? অথচ আমরা ফ্লুকে নেগলেক্ট করি। তো সেই কারণে এই বুস্টার ডোজ না এখন আমেরিকাতে আমরা পাচ্ছি, আমি নিজেও পেয়েছি, রাইট? তো এগুলো যে দেশের প্রত্যেক দেশের রেগুলেটরি জায়গা আছে, তারা ঠিক করে যে কতটা প্রয়োজনীয়, মানে আমাদের নেক্সট ডোজের প্রয়োজন আছে কিনা, বা প্রথম ডোজের সাথে বা দ্বিতীয় ডোজের সাথে তার কতটা ডিফারেন্স টাইম হলে এই থার্ড ডোজ নেওয়া যাবে। কারণ অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়, আপনি শরীরটাকে যদি অতিরিক্ত ট্রেন করেন সেটাও খুব খারাপ, রাইট? ইটস এ মেকানিজম। তো সেই কারণে বুস্টার ডোজিংটা সেই দেশের গভর্নমেন্ট তাদের বিভিন্ন যে সায়েন্টিফিক বোর্ড,
রাইট? তারা ডিসিশন নেয় বিভিন্ন রকম স্টাডি বেস স্টাডি বা অন্যান্য যে সমস্ত স্টাডি হয়েছে সারা বিশ্বে, অন্যান্য যেসব জায়গায় স্টাডি হয়েছে যে বুস্টার ডোজ দেখার পরে তাদের অ্যান্টিবডি লেভেল ফিরে এসছে, এগুলো কিন্তু বহু জায়গায় স্টাডি হচ্ছে। তখন কিন্তু বিভিন্ন কোম্পানিও এগুলো করছে, রাইট? তখন সেই রিপোর্টগুলো যখন আসে তখন প্রত্যেক দেশের রেগুলেটরি সংস্থা একটা ডিসিশন নেয়, হেলথ সেক্টরের যারা আছেন, যারা পলিসি মেকার আছেন, তখন ডিসিশন নেয়। ভারতবর্ষেও আগামী দিনে হবে কিনা সেটা কিন্তু ডিসিশনটা তারাই নেবেন। সেখানে অনেক এক্সপার্ট প্যানেল রয়েছে, তারা বিভিন্ন এভিডেন্স বেস তথ্যের উপর তারা একটা রূপরেখা তৈরি করবেন, তখন কিন্তু আমাদের বুস্টার ডোজের ব্যাপারটা আসবে। এই মুহূর্তে আপনাদের যে একটা করে সিঙ্গেল মানে যে ভ্যাকসিনটা পাচ্ছেন, যে দুটো ডোজ আছে, যারা দুটো ডোজ নেননি তারাই সেই দুটো ডোজ কমপ্লিট করুন এবং প্রিভেন্টিভ মেজার মেনটেন করুন, এটাই আমি বলতে চাই। বলো। দারুন দারুন, অনেকটাই। আমি আগন্তুক, গুড ইভিনিং দাদু, লুকিং কিউট। থ্যাংক ইউ। সবাইকে সুন্দর লাগুক, এই পৃথিবীটা সুন্দর হয়ে যাক, এটাই আমি চাই। গুড মর্নিং স্যার বলছে আপনাকে, আর তো দিন রাত আবার কি বলছেন একটু দেখে দিই। আমি অনেকদিন দেখছি নিউক্লিয়ার হেলথ দুর্দান্ত কাজ করছে। ডক্টর বিশ্বরূপ ঘোষ মহাশয়কে স্যালুট জানাচ্ছি, আমিও জানাচ্ছি আপনাদের সঙ্গে। আমিও আমাদের সাংস্কৃতিক সংগঠন আপনাদের হয়ে আমরাও সাধারণ মানুষের মধ্যে প্রচার করব। ধন্যবাদ ধন্যবাদ। এই জিনিসটাই চাই, কারণ ভালো কথা যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত বেশি লাভ। আর আমার পরের প্রশ্নে আমি একটু অনেকক্ষণ আলোচনা করছি, আজকে আরো আলোচনা হবে, আজকে অনেক ভালো ভালো প্রশ্ন আছে যেগুলো মানুষের জানা দরকার। এই অপূর্ব রায়ের আরেকটা করছি যে ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী এবং ডক্টর তরুণ কোঠারিজির করোনা নিয়ে খবরগুলো দেখবেন। এই ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী আর ডক্টর তরুণ কোঠারিজির আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। ডক্টর বিশ্বরূপ চৌধুরীর নামটা আমি যখন মানে সবসময় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি তখন একজন দুজন করে বলে, তো আমি উনাকে সার্চ করেছিলাম। উনি বেসিক্যালি কোনো রিসার্চ সায়েন্টিস্ট নন, উনি কোনো ওই ফুড বা নিউট্রিশন এর উপর পিএইচডি করেছেন বলছেন, আমি সেটাই লেখা আছে, কিন্তু ইন ডিটেলস আমি জানি না। কিন্তু কোনো পিএইচডি সায়েন্টিস্ট যে নন, মানে বায়োমেডিক্যাল রিসার্চ করেছেন, সেটা উনি নন। 2 নম্বর কথা হচ্ছে যে উনার ভিডিওগুলো আমি দেখেছি, একটা দুটো ভিডিও দেখেছি লাইফস্টাইলের ওপর করেন। লাইফস্টাইলের ওপর বহু ভিডিও কিন্তু পাওয়া যায়। লাইফস্টাইলের উপর আপনারা যদি ব্লগ দেখেন, যে দেখবেন যে লাইফস্টাইল সব মিলিয়ন ভিউয়ে বহু মানুষ লাইফস্টাইলের উপর ভিডিও করছেন। এটা একটা ইউটিউবে একটা ভালো একটা ট্রেন্ড রয়েছে এখন, লাইফস্টাইলের উপর ভিডিও করে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার এক জায়গায় করে অনেকে কিন্তু ভালো রোজগারও করছেন। তো ঘটনা হচ্ছে, তো যখন ভ্যাকসিনের রেসপেক্টে, করোনার রেসপেক্টে আমি কম্পেয়ার করব, তখন এই যে উনি যে নামগুলো করেছেন উনাদের ভিউ অফ পয়েন্টটা আমার কাছে জিরো। আমি সত্যি করে এত জোর গলায় বলছি, কারণ এই সারা ওয়ার্ল্ডের যে প্যান্ডামিকটা এখানে কত তাবর বড় বড় বিজ্ঞানী আছেন যারা এর পেছনে কাজ করছেন, যারা এই প্যান্ডামিকটা নিয়ে গবেষণা করছেন, প্যান্ডামিকের জন্য পলিসি মেকিং তৈরি করছেন, তাদের কাছে এই ধরনের একজন দুজনের মতামত, সেগুলো হচ্ছে যে মানে আমার কাছে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, আমি এতটা ডিরেক্টলি বলতে চাই না। তো এগুলো হচ্ছে একটা ইনফোডেমিক। এটাকে আমি বলতে চাই যে দিস কাইন্ড অফ, যদি আমি হেলথ, আমার যেটা আমি ওটা বলছি যে পেঁপে খান এই উপকার আছে, আমি মেনে নিলাম, কিন্তু যদি আমি বলেন যে পেঁপে খান করোনা হবে না, আমি মানবো না, কিছু মনে করবেন না, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাগুলোই কিন্তু মানুষের সবচেয়ে বেশি অ্যাট্রাকশন। আমি যে কথাটা একটু আগে বলছিলাম, তো আমরা কার কাছ থেকে শুনবো, কার কাছ থেকে আমরা টার্গেট অডিয়েন্স, এই যে মিডিয়া এমন সুন্দর একটা মানে একটা ছোট্ট ইনফরমেশনকে, একটা মৃত্যুর ঘটনাকে এমন মোড়কে দিয়ে দেয় যে সব মানুষ শোনে সেই একটা ঘটনা। ইটস এ আর্ট হাউ, যে তারা আপনি শেয়ার করবেন, তাহলে একজন লাইক করলো, তাদের ফলোয়ার বেড়ে যাবে। আমি একটু আগে বললাম যে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, যে পশ্চিমবঙ্গের যত ইউটিউব চ্যানেল আছে হেলথ নিয়ে রিলেটেড করে, আমার সঙ্গে কম্পেয়ার করে দেখবেন আমাদের নিউক্লিয়ার হেলথের সাথে, যে আমরাও টপ লেভেলে থাকবো কন্টেন্ট ওয়াইজ, কিন্তু আমাদের 760 ফলোয়ার। আর এই ছেলেটা বললো, এই ছেলেটা যাদের নাম বললো তাদের মিলিয়ন ফলোয়ার। That's the differences. আমি তুমি বিজ্ঞানী,
এবং তুমি যথার্থ সেটা না, গবেষণাকে বিজ্ঞান। না ব্যাপারটা হচ্ছে যে না, আমি আমরা বলছি আমাদের এবং মাইন্ডসেটটা, আমাদের মাইন্ড আমরা যারা অথেন্টিক লোক। আমি সেটাও বলছি না, আপনারা বিচার করবেন। আমি যে কথাগুলো বলছি অথেন্টিক আমি লোক। সবটা সায়েন্স বেসের উপর বিশ্বাস করে কথা বলছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে ওনার যে কথাগুলো বললো যে ভ্যাকসিন নিয়ে, কোভিড-19 এগেনস্টে অনেক কথা বলেছেন ওই ভদ্রলোকেরা, যখন জন্মেছিল কিন্তু ভ্যাকসিন নিয়েছিল, ওর মা ভ্যাকসিন দিয়েছিল, ওর ছেলেকেও ভ্যাকসিন দিয়েছে যদি ছেলে মেয়ে থেকে থাকে, আমি গ্যারেন্টেড। কিন্তু এরাই, কারণ এটা মানুষ খাবে, 50%-এর উপর মানুষ খাবে অ্যান্টি ভ্যাক্সারদের কথা শুনতে, মানে তাদের ব্রেনটাকে, মানে এই যে ফলোয়ার এক একটা এই অ্যান্টি ভ্যাকসিন এর কথা বলে এক একটা চ্যানেল রাতারাতি মিলিয়ন ভিউয়ার হয়ে, মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে রাতারাতি। প্রথমে এইগুলো, প্রথমে এইটা খাবে, তারপরে করোনাও যে খাবে, যদি ঠিকঠাক কথাটা না শুনে। প্রথমে আমি কথাই খাবেন। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি যে সায়েন্টিফিক কন্টেন্টের উপর বেস করে যে কোনো, সে যেই আনুন, মানে যাদের নাম করলেন উনারাও যদি নিয়ে আসেন আমি অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি যদি ঘটনা হচ্ছে সায়েন্টিফিক তথ্যকে বিকৃত করে নতুন মতামত চাপিয়ে দেওয়া হয় যার পেছনে কোনো বিজ্ঞান থাকবে না, আমি তার বিরুদ্ধে, সে যেই হোক। যদি সায়েন্টিফিক এভিডেন্সের উপর বেস করে যদি কোনো মতবাদ রাখেন, কোনো গাইডেন্স দেন, এবং যেটা যেটা আমাদের মতো অ্যাটলিস্ট লজিক্যাল সায়েন্টিস্টদের কাছে গ্রহণযোগ্য হবে, আমি সেটাকে, সে যিনিই হন, একজন সাধারণ মানুষও যদি নিয়ে আসেন আই উইল অ্যাকসেপ্ট। বাট আরো যদি একটা কথা। সায়েন্টিফিক এভিডেন্সের উপর যদি বিশ্বাস না রেখে, যদি নিজস্ব মতামত যেটা মানুষের মধ্যে ছড়ানো হয় এবং যেটার মধ্যে কোনো সায়েন্স থাকে না, বিজ্ঞান থাকে না, এবং যেটা মানুষের মধ্যে ভুল ডিরেকশন দেয়, আমি তার বিরুদ্ধে। আমি কারণ পার্টিকুলার আরো নাম করে একটা বলছি না। আরো একটা কথা আমার মনে হচ্ছে বিজ্ঞানী, দেখো, আমি মনে করছি যে অপূর্ব, ওনারা তুমি অনেক কিছু বলেছে। অপূর্ব রায়, তোমার অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা হলো, তোমাকে আমি ভ্যাকসিন বিরোধী বলছি না, আমি ইন জেনারেল টার্মিনোলজিতে বলছি। ভ্যাকসিন, তোমরা তো অ্যান্টি ভ্যাক্সারদের আন্দোলন হয়, তাদের মুভমেন্ট হয়, তাদের অনেক কিছু হয়, তারা ভ্যাকসিন নিয়ে করছে, কিন্তু তার সত্ত্বেও আজকে যারা কিন্তু এই যে একটা বড় বড় প্রভাব তো সায়েন্টিস্ট, ফেলেছে তোমার হ্যাঁ উপর। প্রভাব তো ফেলেছে, না তোমার ক্ষেত্রেও বলছি না, আমি তাহলে জেনারেল তুমি মানুষের শেয়ার ক্ষেত্রে। দেন। মানে ওর তো শেয়ার করলে যখন ওর উপরেও প্রভাব ফেলেছে, এইটুকু আমার মনে হচ্ছে যে ওর ভালো লেগেছে ওনাদের কথাটা, তাই না না, জন্যই তো ও শেয়ার যারা করছে। ভালো কথা বলছেন কেন শুনবেন না? আমি বলতে চাইছি, আমি একটা ট্রেন্ড, আমি জেনারেল রেসপেক্টে বলছি, দিস ইজ এ প্যাটার্ন রাইট নাও গোয়িং অন, যে যেটা আমাদের ভুল বার্তাটাকে নিমেষের মধ্যে ছড়িয়ে দেয়। আজকে আমি যে কথাগুলো বলছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল, কোনো টপিকের উপর আমি ভুল বললাম থাকে, আমি সেই টপিক সেটা যদি তুমি উল্লেখ করে দাও খুব খুশি হব। কারণ আমি যে কথাগুলো নিয়ে আসছি সম্পূর্ণ এভিডেন্স বেস, ডেটার উপর বেস করে, হাইপোথিসিসের উপর বেস করে, যেটা কারেন্ট কিভাবে দেখা হচ্ছে সেভাবে বলছি। আরো অনেক তথ্য আসবো, আজকে প্রোগ্রামটা অনেক দূর হবে, যেহেতু আমরা অনেকটা ডিবেটও করছি। খুব ভালো অপূর্ব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ব্রিঙ্গিং দিস পয়েন্টস। এগুলো সাধারণ মানুষের জানা খুব দরকার। নাও বলো বিজ্ঞ দাদু। না, আমার যেটা মনে হচ্ছে, দেখো, আগে প্রথম দিকে আমিও ওনার নাম শুনেছি, কারণ উনি অনেকের মধ্যে প্রভাব ফেলেছিলেন। আমি এই যে এইটাও প্রভাবিত হয়েছিল ওনার নাম শুনে। কিন্তু হ্যাঁ, পরে যখন বুঝতে পেরেছে, এখন শুধু এইসব কথা শোনে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে, আমরা তো দেখছি, এতদিনের অভিজ্ঞতা থেকে দেখলাম যেসব পলিসি গুলো নেওয়া হয়েছে, এই যে আমরা নিজেরা প্রোটেকশন নিয়েছি এবং সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিয়েছি, তার জন্য তো আমাদের এই করোনা মহামারী অনেকটা কমেছে। এটা তো ঠিক কথা। মানে আমাদের সরকার বা পলিসি মেকার যে যে তথ্যগুলো, যে যে ইয়েটা নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, এবং আমরা ভ্যাকসিন নিয়েছি, তাতে আমাদের উপকারটা হয়েছে, এটা তো আমরা দেখলাম, এটা তো আমরা মানলাম। তাহলে ভ্যাকসিনের একটা তো জোর আছে, একটা তো জায়গা আছে, এটা আর তো নিশ্চিত। চলো, বলো বিজ্ঞ দাদু, তুমি আর কিছু বলবে? হ্যাঁ, হ্যাঁ, না, না, আমার আমার আরেকটা প্রশ্ন আছে। এই যে ওমিক্রনের কথা বললে, ওমিক্রনের কথা, এই যে এত তাড়াতাড়ি মিউটেশন হয়েছে, এত তাড়াতাড়ি স্পাইক প্রোটিনের এত পরিবর্তন হচ্ছে, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি তুমি বলছো 3 গুণ, 3 গুণ স্পাইক প্রোটিনটা চেঞ্জ হয়েছে। মানে এত তাড়াতাড়ি কি করে এটা পারছে? হুম, তুমি এত তুমি শক্তিশালী কি করে? আমাদের বিজ্ঞ দাদুর কিন্তু ভালো মেমোরি আছে। আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটা কিন্তু থ্যাংক ইউ, ধরে থ্যাংক রেখেছি। ইউ। তো ঘটনা হচ্ছে, শিল্পীদিকে বললাম, ও শিল্পী আচ্ছা আচ্ছা, ম্যাডামকে বললাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আচ্ছা আচ্ছা। শিল্পী বলেছে তো বলছে। তো ঘটনা হচ্ছে যে আমাদের, একটু বলে রাখি, ভাইরাসের মিউটেশন করার ক্ষমতা কিন্তু সবসময় বেশি।
ঠিক আছে, ভাইরাসের যে একটু এই কোভিড-19 যে ভাইরাসটা, তার তো একটা স্ট্রাকচার আছে, তার একটা জেনেটিক মেটেরিয়াল আছে, সেটা হচ্ছে আরএনএ, রাইট? এই আরএনএ জেনেটিক মেটেরিয়াল ভাইরাসদের ক্ষেত্রে কিন্তু এই মিউটেশন করার ক্ষমতা কিন্তু আরো বেশি। ঠিক আছে, উপযুক্ত পরিবেশ পেলে। এবার ভাইরাস তো সবসময় বাইরে থাকে, শরীরের বাইরে যখন ভাইরাস থাকে তখন মৃত, যখন আমাদের শরীরে প্রবেশ করে, যখন রুট পেয়ে যায়, তখন সে হয়ে যায় জীবিত, রাইট? কি করে না, আমাদের শরীরের যে মেকানিজম আছে, সেই মেকানিজমকে, আমাদের শরীরে অনেক অনেক সিস্টেম আছে যেখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যে এনজাইম গুলো আমাদের রেপ্লিকেশন, বিভিন্ন ধরনের এই যে জেনেটিক মেটেরিয়াল রেপ্লিকেশন, এগুলো করতে সাহায্য করে। তো ঘটনা হচ্ছে, যখন আমাদের সিস্টেমকে হাইজ্যাক করে নেয় আমাদের শরীরে, যখন ঢুকে সেলের মধ্যে, তখন তারা আমাদের শরীরে বংশ বিস্তার করে। সেই বংশ বিস্তার করলো, পরিপূর্ণ হলো ভাইরাস, প্যাকেজিং হলো ভাইরাস, সেই ভাইরাসটা তখন সেই সেল থেকে বেরিয়ে অন্যান্য সেলের দিকে বা অন্য এক অর্গান থেকে আর এক অর্গানকে ইনফেক্টেড করলো। এইটা হচ্ছে জেনারেলি করে। এইবার ঘটনা হচ্ছে যে এই যে বলছে এত মিউটেশন, তাহলে প্রথমত কথা হচ্ছে আরএনএ, তাহলে আরএনএ ভাইরাসের একটা প্রবণতা আছে সবসময় মিউটেশন করার। ঠিক আছে, তো কোভিড-19 অলরেডি আমরা আপ টু 10-12 এরকম মিউটেশন আমরা শুনেছি আগে অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে, রাইট? তো এখানে বলছে প্রায় 50-এর উপর মিউটেশন, যেখানে স্পাইক প্রোটিন 32 মিউটেশন এখন অব্দি দেখা গেছে, রাইট, রিপোর্টেড। তো সেক্ষেত্রে প্রায় 3 গুণ অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে স্পাইক প্রোটিনের পরিবর্তন। তো এবার এটা শোনা যাচ্ছে যে সাউথ আফ্রিকাতে প্রথম অমিক্রনের ধরা পড়েছে। এটা এরকম ঠিক নয় যে সাউথ আফ্রিকাতে প্রথম ধরা পড়েছে, সাউথ আফ্রিকায় ধরা পড়েছে, হয়তো অন্য দেশেও থাকতে পারে, ধরা পড়তে পারে, রাইট? তো সেটা এখনো হয়তো রিপোর্টেড নয়। তো এবার এই রেসপেক্টে যে কতগুলো কথা আমি একটা আলোচনা অনেক আগে করেছিলাম, যে আমাদের এই রেসপেক্টে বলি, আমাদের এই যে ইনফেকশন গুলো কেন আমরা বলছি যে প্রিভেন্টিভ মেজার নিতে বা প্রতিরোধ গড়ে তুলতে হবে, না আমাদের যত ইনফেকশন হবে তত ভাইরাস কি করবে, বংশ বিস্তার করবে, যত বংশ বিস্তার করবে তত কি হচ্ছে যে আমাদের তার প্রবণতা থাকছে যে নতুন করে কিছু মিউটেশন সৃষ্টি করা, নতুন ভ্যারিয়েন্টের সৃষ্টি করা। এবার একটা বডিতে বা কোনো একটা লোকালাইজ জায়গায় ধরুন একই ধরনের অনেক রকম মানুষ থাকে, যেমন অনেক ইমিউনো সাপ্রেসিভ অনেক পেশেন্ট থাকে। সো যাদের শরীরে ইনফেকশন ঘটলে সেই ইনফেকশনটা মানে রিসার্চ রিপোর্ট ওয়াইজ কিছু জার্নালে প্রকাশিত হয়েছে, যাদের এইচআইভি আছে বিশেষ করে, তো তাদের ক্ষেত্রে বা এই ধরনের ইমিউনো সাপ্রেসিভ কিছু ডিজিজ আছে, আপ টু 6 মান্থ কিন্তু এই কোভিড-19 ইনফেকশনটা সাস্টেন করতে পারে, লং হতে পারে, যেটা অন্যান্য আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এত দিন কিন্তু সেটা করে না। তো এটা এরকম অনেক জায়গায় মানে এখনো কিন্তু যে এটা থেকে এটা উৎপত্তি হয়েছে বা মিউটেশনের কারণ কি, এটা কিন্তু নয়, ইটস এ হাইপোথিসিস, যেটা আমাদের রিসার্চের গবেষণার বিষয় হতে পারে, রাইট? যে এই ধরনের যারা পেশেন্ট, যারা ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট, সো তাদের ক্ষেত্রে ইনফেকশনটা যদি সাস্টেন্ড হয়, তাদের ক্ষেত্রে কি হয়, সো লং একটা জায়গায় সে বাড়ার জায়গা পাচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়, অনেক সময় এই ধরনের র্যাপিড মানে অনেক মাল্টি কাইন্ড অফ মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে। এবং এরকম একটা রিপোর্ট কিন্তু সাউথ আফ্রিকাতে একটা জার্নালে, একটা মেডিকেল জার্নালে একটা প্রকাশিত হয়েছিল, যেখানে একটা ট্রেন্ড দেখা গেছে যে ইমিউনোসাপ্রেসিভ মানুষদের ক্ষেত্রে যে মিউটেশন গুলো আসছে সেগুলো কিন্তু সংখ্যায় বাড়ছে, অন এভারেজ মিউটেশনের থেকে তাদের মিউটেশন সংখ্যাটা বাড়ছে। তাহলে এটা একটা মানে কারণ হতে পারে, যেটা পরীক্ষা করে কনফার্মেশন করা উচিত, এটা ভালো সাবজেক্ট অফ রিসার্চ, যে এই যে এত কুইক ভ্যারিয়েশন ভাইরাসের, তাহলে এটা কি কোনো মানুষ স্পেসিফিক হতে পারে, মানে আমি বলতে চাইছি পার্সোনালাইজড কনসেপ্ট। তো আমাদের আজকের মেডিসিন গুলোকেও আগামী দিনে পার্সোনালাইজড মেডিসিন, এই কনসেপ্ট কিন্তু আগামী দিনে আসবে, এবং তার জন্য হয়তো আরো আমাদের কয়েক বছর, কয়েক দশক অপেক্ষা করতে হবে, কিন্তু ইন ফিউচার আমরা দূরে নেই যেখানে আমরা পার্সোনালাইজড মেডিসিন কিন্তু আমরা তৈরি করতে পারবো। সেই জায়গায় আসবে, আমাদের যেভাবে টেকনোলজি এগোচ্ছে, যেভাবে গবেষণা এগোচ্ছে, পার্সোনালাইজড। তাহলে এক্ষেত্রে পার্সোনালাইজড যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এরকম ইনফেক্টেড হয়ে এরকম হতে পারে কিনা, এগুলো কিন্তু রাইট নাও একটা সাবজেক্টিভ বিষয়। এর কোনো স্পেসিফিক কোনো কারণ নেই বিজ্ঞ দাদু যে কেন হচ্ছে, একটা স্পন্টেনিয়াস একটা প্রসেস, এই প্রসেসে এই ক্ষেত্রে এতগুলো মিউটেশন দেখা গেছে, এবং তার স্পেসিফিক কারণ খোঁজা সেটা কিন্তু একদিনে কারো পক্ষে সম্ভব নয়।
কিছু রিয়েল এভিডেন্সের উপর বেস করে আমরা হাইপোথিসিস করতে পারি যে এক্ষেত্রে কি এটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের একটু স্টাডি করা দরকার। যদি তার স্টাডি করে এরকম কিছু হয়, তাহলে ইমিউনো সাপ্রেসড যারা আছেন তাদের ক্ষেত্রে আরো স্পেসিফিক কেয়ার নিতে হবে, যাতে করে তাদের এই যে ইনফেকশন এতদিন ধরে থাকে সেই ইনফেকশনটা যাতে আরো কমানো যায়। যদিও এখন আমাদের অনেক রকমের ওষুধ রাইট নাও অ্যাভেলেবল, যেগুলো এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে, তো আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অনেকও বেড়ে গেছে। তো সেই তার সাথে অ্যাডিশনাল কি করা যায়, এগুলো কিন্তু সবটাই হচ্ছে রিসার্চের বিষয় এবং গবেষণার বিষয় এবং সময় সাপেক্ষ বিষয়, এটাই আমি বলতে পারি। ঠিক 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 ঠিক, আজকে অনেকক্ষণ আলোচনা হলো, 1 ঘন্টা পেরিয়ে গেল। 1 ঘন্টা পেরিয়ে গেছে? ভালো, হ্যাঁ 1 ঘন্টা 3 মিনিট 4 মিনিট হতে চললো, কিন্তু অনেক মানুষের রেসপন্স পেয়েছি, এটাই আমাদের কাছে একটা একটা উৎসাহ। থ্যাংক ইউ। অনেক মানুষ দেখছেন। তো আজকে কি আমরা অনুষ্ঠান এখানেই শেষ করবো বিজ্ঞানী, কি বলো? আপনাদের যদি প্রশ্ন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন, অথবা আপনাদের অনেকে সত্যেন্দ্র নারায়ণ ঠাকুর ধন্যবাদ আমাদের জয়েন করার জন্য। সুশান্ত হালদার তো বলেছেন খুব প্রয়োজনীয়, ধন্যবাদ। নয়নতারা ঘটক, ধন্যবাদ নয়নতারা ঘটক, আপনি আবার এসেছেন, আপনার আসার জন্য ধন্যবাদ। সৌম্য চক্রবর্তী, তোমার আমরা করেছি। আজকে একটা দারুণ বিষয় নিয়েছিল, কারণ মানুষ ওমিক্রন নিয়ে অনেকটাই ভয় ভীতি ছিল। আমরা চেষ্টা করি যে যেসব বিষয়গুলো মানুষের এই কারেন্ট টপিক, যেগুলো স্বাস্থ্য নিয়ে মানুষকে ভাবাচ্ছে, সেইগুলোই আমরা রাখার চেষ্টা করি। আমাদের এই বিজ্ঞ এবং বিজ্ঞানী অনুষ্ঠানে সন্ধ্যে 7টার সময় ফিল্মিতে পাওয়ার্ড বাই নিউক্লিয়ার হেলথ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য এবং বিজ্ঞানীর কথা শোনার জন্য। আমরা প্রতি সপ্তাহে রবিবার, আপনারা মার্ক করে রাখুন আপনার ডেট, প্রতি রবিবার সন্ধ্যে 7টায়, যদি কিছু অঘটন না ঘটে, কারণ আমরা তো টেকনোলজির দাস, টেকনোলজি যদি না বিগড়ে যায় তাহলে অবশ্যই, যেমন আজকেই আমার ভয় করছিল জানো বিজ্ঞানী, আমি ভাবছি সপ্তাহে 1 দিন করে দেখা হয় আমার বিজ্ঞানীর সঙ্গে রবিবার। ওরে বাবারে কি বৃষ্টি যে হচ্ছে, যদি ওয়াইফাইটা যদি বিগড়ে যায় তাহলে তো গেল, আমাদের অনুষ্ঠানটাই বিগড়ে যাবে। কিন্তু সব ভালো, কিছু হয়নি, সবাই সব ঠিকই আছে। আশা করি পরে রবিবারও সব ঠিক থাকবে। আমরা আবার একটা কারেন্ট টপিক, জল জল করছে এমন টপিক নিয়ে আসবো আপনাদের কাছে। আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করবো যে থাকবেন, এইভাবেই আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের এই তথ্যটা সবার কাছে ছড়িয়ে দেবেন। এবং অবশ্যই আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে করবেন, পরেও করতে পারেন। বিজ্ঞানীর সব সময় আপনাদের সঙ্গে কানেক্টেড থাকবেন, যদি তখনই উত্তর দিতে পারেন দেবেন, আর আপনারা যদি পরে প্রশ্ন করেন তাহলেও আপনারা উত্তর পাবেন। এইটুকু কথা আমরা দিতেই পারি, তাই না বিজ্ঞানী? একদম। তাহলে আপনারা লাস্ট 1 মিনিটের জন্য একটু কথা বলে দিই ওভারঅল সিনারিও, যে অমিক্রন আসছে বলে আতঙ্কগ্রস্ত হবেন না। আমাদের ভ্যারিয়েন্ট আজকে 5 জনকে পাওয়া গেছে, কালকে 10 জন পাওয়া যাবে, পরশু 1000 জন পাওয়া যাবে, এটা স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক। আপনারা চোখ রাখুন, নিজের খেয়াল, মানে চোখ রাখুন সঠিক ইনফরমেশনের দিকে। আমাদের nuclearhealth.in ওয়েবসাইটটা দেখবেন, আমরা অনেক ইনফরমেশন শেয়ার করি। আবার আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে দেখবেন আমরা অনেক ইনফরমেশন শেয়ার করি, আপনারা আসুন দেখুন। এটুকুনি বলতে পারি। শ্রাবণী বিশ্বাস গাঙ্গুলি জয়েন করলেন, পরে প্রোগ্রামটা নিশ্চয়ই দেখে নেবেন। আর যে প্রিভেন্টিভ মেজারটা আমাদের নেওয়া দরকার, যারা ভ্যাকসিন নেননি, যারা এলিজিবল হলে অবশ্যই এলিজিবল হলে আপনি ভ্যাকসিনটা নিতে পারেন। ভ্যাকসিন আমাদের হেল্প করে, সিভিয়ারিটি কমায়, রিইনফেকশন রেটও অনেক কমায়, যেগুলো নিয়ে আমি প্রায় বলে থাকি।
আহ, দু নম্বর হচ্ছে যে আমাদের যে মিনিমাম প্রিভেন্টিভ মেজার যেটা আমাদের খুব করা দরকার, হাইজিন মেনটেন করাটা দরকার, এটা সবসময় করা দরকার। আর চোখে মুখে হাত না দেওয়াটা খুব দরকার, কারণ এটাই হচ্ছে তার এন্ট্রি পথ। খুব সাধারণ কথা, বারবারে বলি আমরা, আপনারাও জানেন কিন্তু অনেকে আমরা ফলো করি না। এটা ফলো করুন। আর একটা মাস্ক পরুন, যে মাস্কটা পরলে আমাদের অনেকটা প্রিভেন্টিভ মেজার নেওয়া হবে। ক্রাউডে অ্যাভয়েড করুন, এখন ক্রাউড অ্যাভয়েড করুন। এগুলো এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল সাবধানতা, যেটা আপনাকে নিতে হবে, করতে হবে, স্মার্ট হতে হবে। আপনার স্মার্টনেস আপনার কাছে। আর হচ্ছে কুইক আইডেন্টিফিকেশন। আপনি ইনফেক্টেড হলেন, আপনার কমন সিমটম আছে, কোল্ড ভাইরাসের সাথে কমন সিমটম আছে, আপনার জ্বর হয়েছে, একদিন দুদিন একদিন দেখলেন, তার পরের দিন সারলেন না, সঙ্গে সঙ্গে কিন্তু ফিজিশিয়ান কনসাল্ট করুন। কনসাল্ট করার পর যদি সিভিয়ার সিমটম আসে তো সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যান। না হলে কিন্তু জ্বরকেও কিন্তু বেশি দিন নেগলেক্ট করবেন না, ফেলে রাখবেন না। প্রপার টেস্টিং এর মাধ্যমে যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, যেটা কোভিড-19, তাহলে কিন্তু আমাদের সিভারিটি বা পান লস এরকম কিন্তু ঘটনা ঘটবে না। সেই কারণে আপনাদের স্মার্টনেস এর জন্য আপনাকে কি স্মার্ট হতে হবে, আপনার কি করণীয়, এবং এই কথাটাই কিন্তু আমি দীর্ঘদিন ধরে, আজকে 2 বছর ধরে কিন্তু আমার যারা ফলো করেন তাদেরকে বলে আসছি। তাই সকলে চোখ রাখুন নিউক্লিয়ার হেলথের আমাদের প্রচেষ্টার উপরে। আমাদের আগামী দিনে একটা স্টার্ট আপ আসছে, আপনাদের সাথ পেলে খুব ভালো লাগবে। আমরা একটা প্যান ইন্ডিয়া ডিজিটাল হেলথ হাব নিয়ে আসছি, এবং আমি আমার জন্মস্থানে, গ্রাম থেকে উঠে আসা ছেলে, তাই গ্রামে একটা প্রথম প্যাথ ল্যাব করছি, প্লাস ক্লিনিক করছি। সেটা আমার রোল মডেল হবে। তারপর যদি পারি এক্সটেনশন করব বেসড অন ক্যাপাসিটি। তো আমি চেষ্টা করছি যে একটা ভ্যালু বেস একটা এস্টাবলিশমেন্ট নিয়ে আসতে আপনাদের সাথে আগামী দিনে। নিশ্চয়ই আপনারা আমাদের স্টার্ট আপেও আমাদের হেল্প করবেন। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকুন।